চলো। কোথায়? তাকিয়ে রইলাম ওনার দিকে। সকাল সকাল হলো কি ওনার? জাস্ট কাম বলি ওর হাত ধরে এক প্রকার টেনে অফিস থেকে বেরিয়ে এলাম। ওকে গাড়িতে বসিয়ে দিলাম। বাট স্যার, আমরা যাচ্ছি কোথায়? কোনো জবাব দিলাম না। গাড়ি চালাতে শুরু করলাম। একটু পরেই আমাদের একটা মিটিং আছে, আর ডিলটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। অফিসে ফোন দিলাম। হ্যালো রিমি, জি স্যার, বলুন। আজকে আমার আর ঈদের যত অ্যাপার্টমেন্ট আর মিটিং আছে সব ক্যান্সেল করে দাও। বাট স্যার, ইতি ম্যামের আজকের মিটিংটা তো। আমি যা বলছি তাই করো। ওকে স্যার। আর আমরা আজ অফিসে ব্যাক করব না। অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি কি বললো এগুলো? মানে কি স্যার? তোমার এত কিছু বুঝতে হবে না। সারা রাস্তা আমি বারবার জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি, কিন্তু উনি আমাকে কোনো জবাবই দিলেন না। কিছুক্ষণ পর গাড়ি থামলো। উনি আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে আবার টেনে নিয়ে যাচ্ছেন। আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি আমাকে একটা কাজী অফিসে নিয়ে এসেছেন, কিন্তু কেন? আমার হাত ধরে টেনে আমাকে ভিতরে নিয়ে গেলেন। আমরা এখানে কেন? উনি আমাকে উত্তর না দিয়ে অন্য কিছু মানুষের কাছে এগিয়ে গেলেন। হয়তো ওনারা বন্ধু। আসলে এতক্ষণে? সব রেডি তো? হ্যাঁ, সব রেডি, শুধু তোদের অপেক্ষায় ছিলাম। চল। চলো। ইতিকে বললাম। ও আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চলো মানে? কোথায়? উফ, এত প্রশ্ন করো কেন? উনি আবার আমার হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলেন। উনি আমার পাশে বসে পড়লেন, আর আমাদের সামনে কাজী। বিয়ে পড়ানো শুরু হলো। করছেন কি? এসব হচ্ছে কি? বিয়ে? মানে কি? কেন? আমি তোমাকে বিয়ে করছি। আমি আপনাকে বিয়ে করব না। সবাই হা হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কাজী সাহেব, 10 মিনিট বসুন, আমরা আসছি এক্ষুনি। বলি উনি আমাকে টেনে রুমের বাইরে নিয়ে এলেন। রুমের বাইরে? তুমি আমাকে বিয়ে করবে না? আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন এসব? আপনি আমার বস, আর আমি জাস্ট একজন সাধারণ এমপ্লয় আপনার কোম্পানির। তাহলে কিভাবে আপনি আমাকে বিয়ে করবেন? ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম আমি তোমার বস। তাহলে বস যখন, তো বসের মতোই কথা বলি। মানে? মানে, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তুমি কোম্পানি থেকে অনেক বড় একটা লোন নিয়েছো, আর কোম্পানিটা আমার। স্যার আপনি? অবাক হয়ে তাকিয়ে রইলাম। তুমি আমাকে বিয়ে করতে না চাইলে আমি তোমাকে ফোর্স করব না, কিন্তু কিন্তু কি? এক্ষুনি এই মুহূর্তে টাকাগুলো ফেরত দিতে হবে। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। বাবার অপারেশনের জন্য 5 লক্ষ টাকা লোন নিয়েছিলাম, যা এখন প্রতি মাসে কিছু কিছু করে দিয়ে দিচ্ছি। কিন্তু আমার বা আমার পরিবারের পক্ষে একত্রে এতগুলো টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব না। আই হোপ এখন আর তোমাকে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। লেটস গো। আর কিছুই বলতে পারলাম না। বিয়ে হয়ে গেল। কংগ্রাচুলেশন দোস্ত। থ্যাংক ইউ দোস্ত, তোরা না থাকলে সম্ভবই ছিল না। আমি আর ওনার সাথে কোনো কথাই বলিনি। একটা মানুষ এত খারাপ হতে পারে? আমার দুর্বলতার সুযোগ নিয়ে উনি আমার সাথে এমনটা করতে পারলো? ভাবতেই আমার কান্না পাচ্ছে। হ্যাঁ। তোরা হানিমুনে কবে যাচ্ছিস? আগে বাসায় যাই বলেই ইতির দিকে তাকালাম। বাসায় যাবার কথা শুনে ওনার দিকে তাকালাম। ওনার দিকে তাকিয়ে আছি, উনিও আমার দিকে তাকিয়ে আছে। এরপর কি হবে আল্লাহই জানে। উনি গাড়ি চালাচ্ছেন, কোনো কথা বলছে না। আমার দম বন্ধ হয়ে আছে ভয়ে। উনি ওনার বাড়িতে নিয়ে এলেন আমাকে। এর আগে কখনোই আসা হয়নি আমার। কেবল অফিসে সবার মুখে শুনেছি একই বাড়িতে আলাদা আলাদা ফ্ল্যাটে থাকে সব ভাইয়েরা। দুটো বোন, বিয়ে হয়ে গেছে, আমেরিকায় থাকে দুজনই। ভাইদের মধ্যে উনি সবার ছোট, একা থাকেন। আর আজ থেকে হয়তো আমি। কোনো কথা না বলে সোজা আমাকে ওনার ফ্ল্যাটে নিয়ে গেলেন। খুব সুন্দর পরিপাটি করে সাজানো বাসা। অনেকক্ষণ হলে বসে আছি, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। অনেকটা সময় পর উনি আসলেন। মেজো ভাইয়া আসবেন, যা বলার আমি বলবো, তোমার কিচ্ছু বলা লাগবে না। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। কিছুক্ষণ পরই ওনার ভাইয়া এলেন। এসব কি রোদ? তাহলে যা শুনছি তা ঠিক মনে হচ্ছে। জি। তা এসবের মানেটা কি?
তোমরাই তো বিয়ে বিয়ে করে পাগল করছিলে, আর বিয়ে যেহেতু করতেই হবে তাই করে ফেললাম। ভাইয়া তুমি বিয়ে করেছো এতে আমাদের আপত্তি, আর এর থেকে আমাদের আপত্তি নেই, তাই বলে এইভাবে? দেখো ভাইয়া, আমার নিজের একটা পছন্দ অপছন্দ আছে, আর বিয়েটা আমার করতে হবে। তাই আমি আমার পছন্দ করা মানুষটাকেই আমার মতো করে নিজের করে নিলাম। অবাক হয়ে গেলাম, উনি আমাকে পছন্দ করেন? আর অনুষ্ঠানের কথা বলছো, সেটা পরে বড় করে পার্টি দিয়ে দিলেই হবে। বড় ভাইয়া ফোন দিলে ভেবে নিও আমি এসবের মধ্যে নেই। আগে ভাইয়া আসুক। মেজো ভাইয়া যাওয়ার আগেই আমার মাথায় হাত দিয়ে সুখী হও দোয়া করে গেলেন, কিন্তু আমার ঘোর যেন কাটছেই না। উনি আমাকে পছন্দ করে, অথচ আমি কখনোই বুঝতে পারিনি ব্যাপারটা, আর উনি আমাকে বুঝতেও দেননি। ভাবতে ভাবতে ওনার পিছু পিছু ওনার রুমে, মানে আজ থেকে আমাদের রুমে গেলাম। ওনাকে একবার জিজ্ঞাসা করার দরকার, তাই ডাকতে নিব তার আগেই উনি পিছন ঘুরে দাঁড়ালেন। পিছনে ঘুরে দাঁড়ালাম। খুশি হবার কিচ্ছু নেই। মানে? মানেটা খুব সিম্পল। আমি তোমাকে পছন্দ টছন্দ করি না, ওই কথাটা জাস্ট বলেছি, কারণ ভাবি আমার জন্য মেয়ে দেখেছিলেন। আমি তোমাকে পছন্দ করি শুনলে কষ্ট পাবে না তাই। আর ভাইয়া আমাদের বিয়ের ব্যাপারটা তোমার বাসায় জানিয়ে দিবে, তোমার চিন্তা করতে হবে না। কথাগুলো বলেই উনি বাথরুমে চলে গেলেন। আমি ভ্রু কুচকে তাকিয়ে রইলাম। একটা মানুষের আর কত রূপ দেখবো আজ একসাথে, আল্লাহই জানে। বাথরুম থেকে বের হয়ে দেখি মেয়েটা রুমে নেই। তাহলে কি চলে গেল কিচেনে রান্না করতে? উফ, আর ভাবতে পারছি না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম, ওনাকে দেখছি না। ও মা, উনি টেবিলে খাবার দিচ্ছেন। ওনার গেট আপ দেখে মনে হচ্ছে উনি নিজেই রান্না করেছে। একটা চেয়ার টেনে দিয়ে বললেন, বসো খেয়ে নাও। উনি নিজে আমার জন্য চেয়ার টেনে দিলেন। মানুষটাকে যত দেখছি অবাক হচ্ছি, রাগও হচ্ছে অনেক। উনি এগুলো কেন করছেন কিছুই জানি না, আর বলছেও না। রাগের জন্য ভেবেছিলাম বলি খাবো না, কিন্তু এত ক্ষুধা লেগেছে যে চুপচাপ খেতে বসে পড়লাম। উনিও বসলেন। খাওয়া দাওয়া শেষ হতেই রুমে চলে আসলাম। আমার ফোন বাজছে, নিয়ে দেখি আম্মু ফোন করেছে। ভয়ে ভয়ে ফোন রিসিভ করলাম। হ্যালো মা। আমরা কি তোর পর? আমাদের বললে কি আমরা বিয়ে দিতাম না? মা প্লিজ। তোর বাবা কতটা কষ্ট পেয়েছে জানিস? অনেক কষ্টে মাকে বুঝিয়ে ফোন রাখলাম। ফোন রেখে পিছনে ঘুরে হা হয়ে গেলাম। এ কি, আপনি এখানে? উনি বিছানায় শুয়ে আছেন। মানে আমার বাড়ি, আমার রুম, আমার খাট, তো আমি থাকবো না তো কে থাকবে? আর তুমি কি অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? ওনার কথা শুনে লজ্জা পেয়ে গেলাম। না, আসলে তা বলতে চাইনি। আমি কোথায় ঘুমোবো? আমি খাটের এক পাশে শুয়ে অন্য পাশে হাত দিয়ে দেখিয়ে দিলাম, এখানে ঘুমাবে। আপনার পাশে? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? বলেই উল্টো দিকে ঘুরে বসে পড়লাম। ওনার সাথে কথাই পারবো না, মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই মেয়েটার দিকে চোখ পড়ল। হালকা রোদের আলো পড়েছে, কি মায়াবী লাগছে দেখতে। সারা রাত হয়তো মনে মনে অনেক কথা শুনিয়েছে আমাকে। ভাবতেই মুখে হালকা একটা হাসি চলে আসে। উঠে যাই, ফ্রেশ হয়ে নেই, অফিসে যেতে হবে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে চোখ ডলছিলাম। চোখ মেলে তাকাতেই মা গো বলে চিৎকার দিলাম। কি হয়েছে বলেই ওর কাছে গেলাম। হাত দিয়ে চোখ ধরলাম। ছি, আপনার লজ্জা করে না? বলতে বলতে দাঁড়িয়ে গেলাম। মানে কেন? এভাবে একটা মেয়ের সামনে কাপড় ছাড়া চলে এলেন শুধু টাওয়াল পরে? ওহ, তুমিই তো। প্রবলেম কোথায়? আমি তো মানে? কেন, তুমি কি চাও অন্য কারোর সামনে যাই এভাবে? ছি, আপনার আসলেই লজ্জা নেই বলে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। উনি রাস্তা রেডি করেছেন। শুধু আজকের জন্য, কাল থেকে আমি আর রান্না করছি না। তাহলে কে করবে? তুমি। আমি। দুজনে নাস্তা করে নিলাম। একটা কথা ছিল, হুম। আমি আজ অফিসের পর বাবার বাসায় যাব। যদি না করি? না করলেও আমি শুনছি না। শোনো। ঘুরে দাঁড়ালাম। জি? অফিসে কিন্তু আমরা বলছি না যে উই আর ম্যারিড। চোখ কুচকে তাকালাম ওনার দিকে, বললাম আমি যে মরে যাচ্ছি সবাইকে বলার জন্য। বেরিয়ে গেলাম অফিস যাওয়ার জন্য। পেছন থেকে হর্ন দিয়ে যাচ্ছি, মেয়েটা দেখছেই না। উফ,
কে এত হর্ন দিচ্ছে? পিছনে ঘুরতেই দেখি উনি। গাড়িতে ওঠো। থ্যাংক ইউ, লাগবে না। উঠতে বলছি, ওঠো। বসের সাথে একত্রে যাওয়াটা সবাই ভালো চোখে দেখবে না বলে একটা রিক্সায় উঠে গেলাম। ওনাকে আর কিছু বলার সুযোগ দিলাম না। ভাবে কি উনি নিজেকে? উনি যা বলবে তাই হবে। একে তো আমাকে জোর করে বিয়ে করেছে, কেন করেছে তাও বলছে না, আবার মিথ্যা বলা হচ্ছে। আর সহ্য হচ্ছে না আমার। রাগে ফুঁসতে ফুঁসতে অফিস চলে গেলাম। অফিসের শান্তি নেই। অফিসে ঢুকতেই আমাকে দেখেই অনেকে কানাকানি শুরু করে দিয়েছে। গতকাল উনি যেভাবে সবার সামনে টেনে নিয়ে গেলেন, উফ কি লজ্জা। অফিসে। কি খবর রিমি? জি ম্যাম, ভালো। আমার গতকালের মিটিংটা কবে হচ্ছে? আজই ম্যাম, ওনারা কিছুক্ষণ পরে আসছেন। ওকে। আজকের মিটিংয়ের পেপারগুলো নিয়ে আসো তো। জি। সবাই কিভাবে দেখছে আমাকে, যেন আমি কোনো জোকার বা এলিয়েন। সব ওনার জন্য। সহ্য হচ্ছে না আমার একদম। ভাবতে ভাবতে ওনার কেবিনে চলে এলাম। ক্যান আই কাম ইন? শিওর, বসো। মিটিংয়ের আগে সব একবার ডিসকাস করে নিলে হয়তো ভালো হবে। জি। আমি ওনাকে সব ডিটেলস বলছি। শুধু ওর দিকে চোখ যাচ্ছে। হালকা বাতাসে ওর চুলগুলো উড়ছে। ওকে অপূর্ব লাগছে দেখতে। চুলগুলো চালাচ্ছে ঠিক করতে গিয়ে ওনার দিকে চোখ গেলে, ও মা, সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। উনি তো আমাকেই দেখছে। চোখ সরিয়ে নিলাম, তাও ও দেখে ফেলেছে। হয়তো আমি ওকে দেখছিলাম। রাগ উঠে গেল। কে বলেছে ওকে চুলগুলো বাঁধার জন্য? ভালোই তো লাগছিল আমার। স্যার, আসবো? এসো। স্যার, ম্যাম, প্ল্যান চলে এসেছে। মিটিংয়ের সময় হয়ে গেছে। উই আর কামিং। ইতি সামনে ছিল। আমি ওর চুলের ক্লিপটা খুলে আগে চলে গেলাম। পেছনে ও কি বলল শুনলামই না। আমার চুল? ওহ, আর পারছি না ওনাকে নিয়ে। পাজি একটা। মিটিং রুমে ওকে দেখেই রাগটা চরমে উঠে গেল। আমি চুল খুলে দেওয়ার পরও সাহস হয় কিভাবে আবার চুল বাঁধার? দেখাচ্ছি মজা। মিটিংটা শেষ হোক আগে। আমার চুল খোলা হচ্ছে তাই। একটা ক্লিপ গেছে তো কি হয়েছে? আমার কাছে কি ক্লিপের অভাব আছে নাকি? হুঁ, ওনাকে দেখে তো মনে হয় রেগে ভূত হয়ে আছে। তাতে আমার কি? মিটিংয়ে মন দিলাম। যাক, মিটিংটা ভালোই হলো। ডিলটাও ফাইনাল হয়ে গেল। আমি হাসি মুখে ওনার দিকে তাকালাম, কিন্তু উনি আমার দিকে তাকালেনই না। এমনকি সারা মিটিংয়ে একবারও আমার দিকে তাকাননি। ল্যাপটপে কি যে এত দেখে আল্লাহই জানে, আর উনিই জানেন। পাগল মেয়ে একটা জুটেছে আমার কপালে। বারবার শুধু আমাকেই দেখছে। আমি ওকে দেখছি কিনা ভাবছে হয়তো আমি রাগ করে ওর দিকে তাকাচ্ছি না। পাগল মেয়েটা তো জানেই না যে আমি শুধু ওকেই দেখছি আমার ল্যাপটপের সিসিটিভি ক্যামেরাতে। জানলে হয়তো লজ্জায় লাল হয়ে যাবে মেয়েটা। কিছু বলছেও না, বের হয়ে গেলাম। নিজের কেবিনে চলে এলাম। আমার জন্য নতুন একটা ডিল হলো, অথচ আমাকে একটা থ্যাঙ্কসও বললো না। আজ আর ফিরেই যাব না। বাবার বাসায় থেকে যাব একেবারে। ওমা, পালিয়ে গেল। এত ভয় পায় আমাকে বলেই হেসে দিলাম। কেবিনে এসে ফোন দিলাম ইন্টারকমে। আমার কেবিনে আসো। জি, আসছি। আল্লাহ জানে কপালে কি আছে। মে আই কাম ইন? এসো। জি বলুন। কাছে আসো। মানে? বাংলা বোঝো না? কাছে আসো। ওনার টেবিলের কিছুটা সামনে গেলাম। আরও কাছে। ওর টেবিলের আরও একটু কাছে গেলাম। আরও কাছে। একদম ওনার টেবিলের সাথে গিয়ে দাঁড়ালাম। ওনারা আমার মাঝে কেবল টেবিলটাই আছে। আমি কিছুটা উঁচু হয়ে ওর মাথার পিছনে হাত দিয়ে চুলের ক্লিপটা খুলে দিলাম। এখন যাও। এটা কি হলো? কেন? তুমি দেখতে পাও না নাকি ফিল করতে পারো না কোনটা? আমি দুটোই পারি, কিন্তু আপনি চুল খুলে দিলেন কেন? কারণ তোমার বাঁধা চুল আমার পছন্দ না। তাতে আমার কি? আমার চুল আমি বাঁধবো না ছাড়বো সেটা আমার ইচ্ছা। ওহ, তাই বুঝি। চেয়ার থেকে উঠে একটু একটু করে ওর দিকে এগোতে শুরু করলাম। অবশ্যই, তাই বলে দিলাম দৌড়। উনি যেভাবে আমার দিকে আগাচ্ছিলেন, বলা যায় না যে মানুষ কি করে বসে। না হেসে পারলাম না। যে দৌড় দিল হয়তো ভয় পেয়েছে। এক দৌড়িয়ে আমার কেবিনে চলে এলাম। আল্লাহ, এই মানুষ নামী ভূতটার হাত থেকে বাঁচাও আমাকে। অফিসটাই শেষ। বের হয়ে গেলাম বাবা মার কাছে যাব।
নিচে নামতেই ওনার ড্রাইভার আমার সামনে ওনার গাড়ি নিয়ে হাজির। চলুন ম্যাডাম। না, আমি গাড়িতে যাব না। আপনি আপনার স্যারকে নিয়ে যান, আমি চলে যেতে পারবো। প্লিজ ম্যাডাম, আপনি একা গেলে আমার চাকরি থাকবে না। কথাটা শুনে অনেক মায়া হলো, আর ওনার উপর প্রচণ্ড রাগ হলো। কিভাবে পারে উনি অসহায় মানুষদের সাথে এমন করতে? আচ্ছা চলুন। চলে এলাম বাবার বাসায়। আমি গাড়ি থেকে নামতেই ড্রাইভার গাড়ির পিছন থেকে অনেক রকম মিষ্টি, ফল, গিফট নামাতে শুরু করলো। এত কিছু কোথা থেকে এলো? আপনি বের হবার আগে স্যার নিজে গিয়ে এসব কিনেছেন। আমাকে বলেছেন বিয়ের পর আজ প্রথম আপনি বাপের বাড়ি যাচ্ছেন, কোনো কিছুর কমতি যেন না থাকে, তাই। ওনার আসল রূপটা কি আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। উনি আমাকে পছন্দ না করেই এত কিছু করছেন, কিন্তু কেন? মনে মনে ভাবলাম। ম্যাডাম, এখানে তো পার্কিংয়ের জায়গা নেই, আমি আশেপাশেই আছি। আপনি যখন বাসায় যাবেন আমাকে ফোন দিলেই হবে, আমি চলে আসব। না, আপনি চলে যান, আমি আর যাব না। কিন্তু স্যার যে বলল আপনাকে নিয়ে যেতে। আপনার স্যারকে যা বলার আমি বলে দিব। বাবার বাসায়। আমাকে এত কিছু সহ দেখে অবাক হয়ে গেলেন সবাই। প্রতিবেশীরাও অনেকে এসেছেন আমাকে দেখতে। বাবা মার কাছে ক্ষমা চাইলাম তাদের কষ্ট দেওয়ার জন্য, এমন কষ্ট দেওয়ার জন্য যা আমি নিজেও জানি না। কিন্তু এ কথা তাদের বলা যাবে না। জানতে পারলে আমার জন্য চিন্তা করবে। আর সবে বাবার অপারেশন হয়েছে। আমাকে খুশি দেখে ওনারাও অনেক খুশি হলো, আমাকে মাফও করে দিলেন। তোর সুখে আমরা সুখী রে মা। বাবা, তুমি আমার জন্য দোয়া করো। তা তুই একা এলি কেন? জামাই বাবাকে সাথে করে নিয়ে আসতে। আসলে অফিসে অনেক কাজ, তাই উনি আসতেই পারেনি। অন্য সময় নিয়ে আসবো। আমরা তো ভেবেছিলাম জামাই বাবাজিও আসবে, তাই তার জন্য টুকটাক আয়োজন করেছিলাম। আমি মুখ কালো করে বললাম, ও এখন জামাই সব মেয়ে পর হয়ে গেল বুঝি? না রে মা, তুই কি কখনো পর হতে পারিস? বাবা আমায় বুকে জড়িয়ে নিলেন। রাত 10টা বেজে গেছে। আমি আরাম করে টিভি দেখছি ছোট ভাইয়ের সাথে। তুই যে আজ থাকছিস জামাই জানে তো? উনি আপত্তি করবে না তো? না না, আপত্তি করবে কেন? তাই ভালো। শয়তানটার নাম নিতেই হাজির, মানে সে নিজে না, তার ফোন চলে এলো। মনে মনে বলছিলাম না হলে যে মা শুনে ফেলবে। আমি বারান্দায় চলে এলাম। হ্যালো। অলরেডি 10টা বাজে। আমার বাসায় ঘড়ি আছে, আমি জানি। তোমার বাসায় মানে? আমিও তো বাসায়, তুমি কোথায়? আমি আপনার বাসা না, আমার বাসার কথা বলছি। বের হচ্ছে কখন? জি না, বের হচ্ছি না। মানে? মানে আমি আসছি না। দেখো, ভালো হবে না কিন্তু। তাই কি করবেন? ওহ, আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে? জি, পারলে কিছু করে দেখান। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। মিস্টার রোদ, আজকের রাত আমি আপনার সাথেই কাটাবো। যেই বলা সেই কাজ। রাত 11:30 বাজে ইতিদের বাসার কলিং বেল বেজে উঠল। মা দাঁড়াও, আমি দেখছি। গিয়ে দরজা খুলে হা হয়ে রইলাম। আপনি? আমাকে চ্যালেঞ্জ করার আগে ভাবা উচিত ছিল, মাই ডিয়ার ওয়াইফ। আসলেই একটা খাটাস, মনে মনে বললাম। কিরে মা, কে এসেছে? আসসালামু আলাইকুম। ওকে, ধাক্কা দিয়ে ভিতরে চলে গেলাম। শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। বাবা, তুমি এত রাতে কোনো সমস্যা হয়নি তো? না বাবা, আসলে ইতি বারবার ফোন দিচ্ছিল, ওর নাকি ভালো লাগছে না, তাই আর কি বলেই ওকে একটা চোখ মারলাম। ছি, কি বড় মিথ্যাবাদী! নিজে বাঁচার জন্য আমাকে ফাঁসাচ্ছে। ছি, আমি বাবা মাকে মুখ দেখাবো কিভাবে? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মনে মনে বলছি, আর বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি। কিরে, তুই কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা, জামাইকে নিয়ে ঘরে যা, ফ্রেশ হতে দে, আমি খাবার রেডি করে তোদের ডাকছি। কিন্তু উনি তো আমাকে নিতে এসেছে। এই কি কথা? না বাবা, আজ কিন্তু তোমাদের ছাড়ছি না। হ্যাঁ, আমিও একমত, আর এত রাতে যেতে দিচ্ছি না। আপনারা যা বলেন তাই বলেই আবার ওকে চোখ মারলাম। বাবা, আমি ফ্রেশ হয়ে এসে আপনাদের সাথে কথা বলছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও ওনাকে রুমে নিয়ে গেলাম। রুমে ঢুকতেই ও আগে যাচ্ছিল, আর আমি পিছন থেকে ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে এলাম একেবারে। এ কি? উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরাতে আমার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। ওর কানের কাছে মুখ নিলাম, ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। চোখ খিচে দাঁড়িয়ে রইলাম।
আমি আর মনে হচ্ছে ঠান্ডায় শক্ত হয়ে যাচ্ছি। আর করবে আমায় চ্যালেঞ্জ? আমার ঘাট হয়েছে, ছাড়ুন আমায়। ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে এলাম। উনি মানুষ না পাগল? উফ, আমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে, আর নিতে পারছি না ওনাকে। ওকে ফাইন, আমাকে হারানো, এইবার মজা দেখাবো। আসুন আগে। অনেকক্ষণ বসে শ্বশুর আর শালার সাথে আড্ডা দিলাম। শাশুড়ি খাওয়ার জন্য ডাকলে অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু খাওয়াই হয়নি, তাই এক ডাকেই উঠে গেলাম। আমার পাশে এসে বসে পড়ল। উফ, অসহ্য, আমাকে জ্বালানো, মজা দেখাচ্ছি, খাও আগে। খাবার মুখে দিতেই চোখ বড় হয়ে গেল, আর চিবাতে পারছি না, এত ঝাল। কি হলো বাবা, খাবার মজা হয়নি? খাচ্ছ না যে? না মা, খাচ্ছি, অনেক মজা হয়েছে। আর চোখে ওর দিকে তাকালাম, ও মিটমিট করে হাসছে। আর বুঝতে বাকি রইল না কাজটা ওর করা। মেয়েটা এমন কেন, রাগ উঠে গেল। হি হি, খাও বাচ্চু, আমাকে জ্বালানো মজা বোঝো এখন। চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু উনি খেয়েই যাচ্ছে, থামছে না। খাওয়া সম্পূর্ণ শেষ করে উঠে রুমে চলে এলাম। ওহ মাগো, কি ঝাল, মরে গেলাম রে। কারোর রুমে ঢোকার শব্দ পেলাম। পিছনে ঘুরেই দেখি ইতি। ওর কাছে গিয়ে ওকে দরজার সাথে শক্ত করে চেপে ধরলাম। ওর ঠোঁট দুটো আমার ঠোঁট দুটো দিয়ে আঁকড়ে ধরলাম। হাত থেকে পায়েসের বাটিটা পড়ে গেল। ওনার জন্য পায়েস নিয়ে এসেছিলাম ওনার ঝাল কমাতে, কিন্তু আমি কিছুই বুঝে ওঠার আগেই উনি আমার ঠোঁট দুটো আঁকড়ে ধরলো। অনেক চেষ্টা করছি নড়তে, কিন্তু পারছি না। মুখ দিয়ে কেবল গঙ্গানির শব্দ বের হচ্ছে, তাও ওনার মুখেই সীমাবদ্ধ। ঝাল না কমা পর্যন্ত ওর ঠোঁট দুটো ছাড়লাম না। অনেকক্ষণ পর ছাড়লাম। ওর চোখ বেয়ে পানি চলে এলো। নিজের সর্বোচ্চ দিয়ে ওনাকে ধাক্কা দিলাম। আপনি কি মানুষ না পশু? বাথরুমে চলে এলাম। অনেক কান্না করলাম বসে বসে। এই দরজা খোলো, আমার কথা শোনো ইতি। উনি ডাকলেন, তাও দরজা খুললাম না। কিন্তু অনেকক্ষণ হলো ওনার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বাথরুম থেকে বের হতে আমার চক্ষু চড়ক কাজ। স্যার বলেই চিৎকার দিলাম। উনি মাটিতে পড়ে আছেন। আমার চিৎকার শুনে বাবা মা ইমন চলে এলো। ওনার চেহারা লাল হয়ে গেছে। আমি যাই, ডাক্তারের ব্যবস্থা করি। বাবা দাঁড়াও, ওনার নিজস্ব ডাক্তার আছে। ড্রাইভারকে ফোন দিয়ে বললাম, গিয়ে ডাক্তার নিয়ে এলো। ডাক্তার চেক আপ করলেন। ভয় পাওয়া লাগবে না, আমি অ্যান্টিডোট দিয়ে দিয়েছি, ঘুমাক, ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে এমন হলো কেন? ঝালের অ্যালার্জি। মানে? জি, রোদের ছোটবেলা থেকেই ঝালে অ্যালার্জি। ঝাল সে একদম সহ্য করতে পারে না। প্রথমে লাল হয়ে ফুলে যায়, এর মধ্যে ঝাল না কমলে জ্ঞান হারিয়ে ফেলে। আজও তাই হয়েছে। ভয় পেয়েন না, একটু পরে ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাবার পর বাবা মা আমায় অনেক কথা শোনালেন। মা দেখেছিল আমায় ঝাল দিতে, তখন বাঁচার জন্য মিথ্যা বলেছিলাম যে ওনার ঝাল অনেক পছন্দ, ঝাল না হলে উনি খায়ই না। কিন্তু এখন আমারও অপরাধবোধ কাজ করছে। ওনাকে মজা দেখাতে গিয়ে কি করে বসলাম? যদি ওনার কিছু হয়ে যেত তখন কি হতো? অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফিরল। এখন কেমন লাগছে? জি বাবা, এখন ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আপনারা গিয়ে শুয়ে পড়েন। ওনার দিকে খেয়াল রাখিস। মা আমাকে একটা খিচি দিয়ে চলে গেলেন। ওনার সামনেই বলার কি দরকার ছিল? কি কেমন লাগলো? মিটমিট করে হাসছি। মিটমিট করে হাসছে, আমার জান মের হয়ে যাচ্ছিল, আর ওনার হাসি পাচ্ছে। আপনি আসলেই একটা খাটাস। বলেই খাটের অন্য পাশে ফিরে শুয়ে পড়লাম। আর তেমন কোনো কথা হলো না। সকালে চোখ খুলতে দেখি পাগড়িটা লুতুপুতু হয়ে ঘুমাচ্ছে। এলো চুল আর হালকা রোদ মুখের উপরে অপরূপ লাগছে। মন চায় এভাবেই আজীবন চেয়ে চেয়ে দেখি। ও কিছুটা নড়ে উঠল। না, ও দেখার আগেই আমায় বের হতে হবে। আজ যে ম্যাডামের জন্য সারপ্রাইজ আছে বলেই একটা শয়তানি হাসি দিলাম। ঘুম ভাঙতেই দেখে উনি রুমে নেই। উফ, দেরি হয়ে গেল যে অফিস যেতে হবে। ফ্রেশ হয়ে বের হতেই দেখে উনি কোথাও নেই। কি রে, কাউকে খুঁজছিস? না মা,
ভাবলাম জিজ্ঞাসা করেই নি, মা তো আর ওনাকে বলতে যাবে না যে তার কথা জিজ্ঞাসা করেছি। মা, হ্যাঁ বল। উনি কই? উনিটা আবার কে? মা ঠিকই বুঝতে পেরেছে, তাও নাটক করছে। হুঁ, অসহ্য। তোমাদের জামাইকে দেখছি না যে। রোদ তো সকাল সকাল বের হয়ে গেল, বলল ওর নাকি কি খুব ইম্পর্টেন্ট কাজ আছে। ও, আয় তুইও নাস্তা করে নে। আমিও নাস্তা করে নিলাম। মা যাই। শোন, হ্যাঁ বলো। তোদের দুজনের জন্য লাঞ্চ। আর শোন, আল্লাহ তার বান্দাদের ভালোটাই চায় সবসময়, তাই ওর সাথে তোর এভাবে বিয়েটা হয়েছে। ছেলেটার দিকে খেয়াল রাখিস মা। আসি মা, তোমরা ভালো থেকো। মার কথা শুনে খুব কষ্ট হচ্ছে, মনে হলো আমাকে সত্যি সত্যি বিদায় করে দিল। নিচে নামতেই দেখে ড্রাইভার দাঁড়িয়ে আছে, আমাকে দেখতেই গাড়ির দরজা খুলে দিল। স্যার পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। অফিসে আসতে না আসতে হাঁ করে দাঁড়িয়ে রইলাম। রিমি বলেই দিলাম চিৎকার। কি হয়েছে ম্যাম? অফিসে কি ডাকাত পড়েছিল নাকি? কেন ম্যাম? কেন মানে? আমার কেবিন খালি কেন? ওহ, আপনার কেবিন তো চেঞ্জ হয়ে গেছে। মানে? আপনার জন্য নতুন কেবিন রেডি হয়েছে। কিন্তু কেন? সেটা তো আমি জানি না ম্যাম। কে করেছে? এমডি স্যার করেছেন। এই ওনার ইম্পর্টেন্ট কাজ? কিছু বললেন ম্যাম? রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। কোথায় আমার কেবিন? রিমি আমাকে আমার নতুন কেবিনে নিয়ে গেল। ওনার রুমের পাশেই ঠিক ওনার টেবিল বরাবর, মাঝে কেবল একটা কাঁচ দেওয়া, তাই আমি কি করছি না করছি উনি সব দেখে পারবেন। উফ, অসহ্য। আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, আর আমার গা জ্বলে যাচ্ছে। মেয়েটা রাগে গজগজ করছে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তোমাকে চোখে চোখে রাখবো বলেই তো এমনটা করলাম। আর চোখে দেখলাম ওর কেবিন থেকে বের হচ্ছে, আমার দিকেই তো আসছে। আমি স্বাভাবিক হয়ে গেলাম। একদম ওনার টেবিলের কাছে গিয়ে কিছুটা ওনার দিকে ঝুঁকে বললাম, কি চান আপনি? তোমাকে? এটা কেমন কথা? আমাকে মানে? যেমন প্রশ্ন করছো তেমন উত্তর দিলাম। উফ, আপনি একটা অসহ্য। হেসে দিলাম। ওনার হাসি দেখে আমার মাথাটা বিগড়ে গেল। আপনি শুধু অসহ্যই না, খাটাস একটা, বলেই বেরিয়ে এলাম। সারা দিন ওনার সামনেই যায়নি, কিন্তু উনি তো শুধু খাটাস না, উনি একটা অস্ত পেন। আর এই পেনটা কিছুতেই আমার পিছু ছাড়ছে না। সারাটা দিন মেয়েটাকে দেখলাম না, গেল কই? অফিস টাইমও শেষ। ওনার চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে গেলাম। আহ, কি আনন্দ! ওনাকে ফাঁকি দিয়ে চলে এসেছি। অফিস থেকে কিছুটা পথ যেতেই কে যেন পিছন থেকে হর্ন দিয়ে যাচ্ছে। পিছনে ঘুরতেই দেখি উনি। উফ, আমার আপনি! একটা বিরক্তি ভাব নিয়ে বললাম, জি আমি। গাড়িতে ওঠো। সরি, আপনার সাথে তো আমি যাচ্ছি না। বসের সাথে এমপ্লয়ি যাবে, ব্যাপারটা কেমন দেখাই না? না, কিছুই দেখায় না। আর এখন না তো আমরা অফিসে, আর না অফিসের সামনে, সো কেউ আমাদের দেখতেও পারবে না। তাও আমি যাব না বলেই ঘুরে দাঁড়ালাম। মেয়েটা এমন কেন? গাড়ি থেকে বের হয়ে জোর করে গাড়িতে বসিয়ে দিলাম। আপনি অনেক বাজে। সারা রাস্তা ওনার সাথে আর কোনো কথা বললাম না। বাসায় গিয়ে সোজা রুমে চলে গেলাম। উনি ফ্রেশ হয়ে বেরিয়ে গেলেন। আমি একা বাসায় কি করি? কিছুই ভালো লাগছে না, তাই কিচেনে চলে গেলাম। কি সুন্দর একটা কিচেন! মন মতন রান্না শুরু করলাম। অনেকক্ষণ পর উনি এলেন। টেবিল ভর্তি খাবার দেখে অবাক হয়ে গেলেন। এত কিছু কে করেছে? কেন, আমাকে কি চোখে দেখা যায় না? বাহ! চট করে ফ্রেশ হয়ে খেতে চলে এলাম। ওয়াও, মনে মনে ভাবছি এত টেস্টি হয়েছে খাবারগুলো যে কি বলবো। কি হলো, ভালো হয়নি? কেন? খাচ্ছি তো। খাচ্ছেন, কিছু বলছেন না যে? ঝালটা বেশি হয়ে গেছে? হালকা একটা হাসি দিলাম। না, বইয়ের হাতের রান্নার কি কোনো স্পেশালিটি আছে? কেন? না, এমনি। যার বউ নেই সে বুঝবে না। উনি কি বোঝাতে চাইছেন বুঝলাম না, কিন্তু ওনার কথাটা খুব ভালো লাগলো।
হয়তো প্রশংসা করলেও এতটা ভালো লাগতো না। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। বারান্দায় গিয়ে সিগারেট ধরালাম। আমি কি ওর মোহে পড়ে যাচ্ছি? কিন্তু এমনটা তো হবার কথা নয়। আমি তো ওকে বিয়েটা এমনি এমনি করিনি, সংসার করার জন্য তো নয়। তাহলে কেন এমন হচ্ছে? আমি কেন ওর সাথে এতটা স্বাভাবিক আছি? গেল কোথায়? বারান্দা গিয়ে দেখি সিগারেট টানছে। আপনি সিগারেট খান? কেন? কিছু না বলেই চলে আসছিলাম, উনি ডাকলেন। প্রবলেম না থাকলে একটু আসবে? আমার প্রবলেম নেই, কিন্তু কিন্তু আমার সিগারেটে প্রবলেম হয়, সহ্য হয় না আমার। জানি না কেন ওর কথাটা শোনার সাথে সাথে সিগারেটটা ফেলে দিলাম। একটা কথার উত্তর দেবেন প্লিজ? বলো। কেন করলেন আমায় বিয়ে? শোনো তাহলে, তোমাকে ভালোবেসে বা পছন্দ করে সংসার করার জন্য বিয়ে করিনি তোমাকে। তাহলে? আমাদের সম্পত্তি নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। এটা না যে আমার সম্পত্তির প্রতি অনেক মোহ, কিন্তু অনেক কষ্টে এত কিছু ধরে রেখেছি আমরা। স্পেশালি আমি তাই চাই না আমার ওই ভাই বোনেরা বেইমানি করে সব নিয়ে যাক। ওরা হয়তো বললে এমনি দিয়ে দিতাম, কিন্তু তা নয়। ওরা ওদের পছন্দের মেয়ের সাথে বিয়ে দিতে চাইছিল। এতে ওদের দল ভারী থাকতো, কারণ নিয়ম অনুযায়ী আমার বই হবে আমার সম্পত্তির লিগ্যাল শেয়ার হোল্ডার। আর তা বুঝতে পেরেই আমি সরে যাই। আর তখন কি করব বুঝতে পারিনি। তোমাকে ওভাবে বিয়েটা করতে চাইনি। কিন্তু আমি কেন? তোমার কাজের প্রতি দায়িত্ব, কর্তব্য সব কিছু দেখে আমার মনে হয়েছে সব শুনলে তুমি আমায় না করবে না। তাই আমি তোমায় আগে সব বলতে চেয়েছিলাম, কিন্তু বলেন না কেন? আমি যদি রাজি না হয় এই জন্য? সুযোগটাই পাইনি। ওই দিন আমার জন্য একটা মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। ভাবির এক কাজিন হয়। ওদের প্ল্যান ছিল দেখতে যাবার নাম করেই বিয়েটা দিয়ে দিবে। তার আগেই আমি সবটা জেনে চাই, আর তখন তোমাকে এত কিছু বলার সময়ই ছিল না। তাই কিছুক্ষণ চুপ করে রইলাম, কি বলবো বুঝতে পারছি না। হয়তো ভাবছো আমি নিজের স্বার্থের জন্য তোমার সাথে এমন করলাম। আগে বললেই হতো, অন্য কোনো রাস্তা বের করা যেত, হয়তো বিয়েটা করা লাগতো না। আমি অনেক ভেবেছি, বিয়ে করা ছাড়া আর কোনো পথই ছিল না। কিন্তু তুমি চিন্তা করো না, তোমার লাইফ নষ্ট হবে না। জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিলেন। শুধু একটা বছর, সব ব্যাপার ঠিক হয়ে গেলেই আমি তোমাকে মুক্ত করে দেব। মুক্ত করে দেবে কথাটা শুনে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে, কিন্তু চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। কাল আমরা উকিলের কাছে যাব। ঘুম ভাঙতেই দেখি মেয়েটা আমার হাতে মাথা দিয়ে আমার সাথে লেগে শুয়ে আছে। আমার নিঃশ্বাসে ওর চুলগুলো উড়ে গিয়ে ওর চোখের উপর পড়ছে। এত মায়া মনে হয় এভাবেই তাকিয়ে থাকি। ও হালকা নড়ে উঠল। নিজেকে এভাবে দেখলে হয়তো লজ্জা পাবে। ওকে সরিয়ে উঠে গেলাম। ঘুম ভাঙতেই দেখে উনি অলরেডি রেডি হয়ে গেছেন। আমিও ফ্রেশ হয়ে বের হতেই দেখে উনি কি যেন খুঁজছেন। সরি, কেন? আমার জন্য দেরি হয়ে গেল। হালকা একটা হাসি দিলাম। পাগল। কি বললেন? কিছু না, চলো যাই। উনি ড্রাইভ করছেন, আমার চোখগুলো শুধু ওনার দিকে যাচ্ছে। ওনাকে ব্লু স্যুটটাই যে কি সুন্দর লাগছে। এভাবে তাকিয়ে থেকো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ইস, কি লজ্জা, কি লজ্জা। উনি দেখে ফেলেছেন, আমি ওনাকে দেখেছি। লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মনে মনে ভাবছি, গাড়ি তো উনি চালাচ্ছেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে কিভাবে? তাহলে উনিও আমাকে দেখছেন, নাহলে বুঝলো কিভাবে? আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। এমনি সব সময় চুল বেঁধে রাখে, আজকে বলল খুলে রাখতে। ওই খোলা চুল দেখে যে চোখ ফেরাতেই পারছি না। মনে মনে ভাবছি। একটা কথা জিজ্ঞাসা করি? হুম। আপনি জানলেন কিভাবে যে আপনার ফ্যামিলি আপনার এগেনস্টে প্ল্যান করেছেন? চলো আগে বলছি। গাড়ি লয়ারের অফিসে চলে এলো। আরে রোজ যে, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? ভালো বাবা। তা উনি কি আমার মামুনি নাকি? লয়ার আঙ্কেল আমাকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন আমি কে। জি আঙ্কেল,
ও ইতি, আপনার বৌমা। উনি আমাকে ইশারা দিলেন লয়ের আঙ্কেলকে সালাম করার জন্য, তাই করলাম। আরে এ কি করছো মামনি? থাক না আঙ্কেল, বাবা মা বেঁচে থাকলে তো ওনাদের দোয়াই নিত। আর আপনি তো আমার জন্য কোনো অংশে কম নন। আমি ওনাকে যত দেখছি কেবল অবাকই হচ্ছি। ইতি, তুমি জানতে চেয়েছিলে না কিভাবে জানলাম সব কিছু? এই যে সেই মানুষটা আঙ্কেল, কেবল আমার লয়ারই না, উনি আমার বাবার বন্ধু। বাবা মা মারা যাবার পর উনি সব সময় আমাদের খবর রেখেছেন। আঙ্কেলই জানতে পারেন সবটা। উনি আমাকে জানান আমার পিছনে কি কি হচ্ছিল। আর বিয়ে ছাড়া যে কোনো রাস্তাই নেই, আঙ্কেল বলেছিল আমাকে। আমার কথাতেই রোদ বিয়েটা করে। তাহলে এখন কি করতে হবে? এখন ওদের ফ্যামিলি নিয়ম অনুযায়ী ওর সম্পত্তির লিগ্যাল শেয়ার হোল্ডার হবে তুমি। আর তোমার পারমিশন ছাড়া রোদ একা কোনো কিছু করতে পারবে না। আমি বলে একবার ওনার দিকে তাকালাম, একবার আঙ্কেলের দিকে। হুম কোনো ওয়ে নেই, ওনার সম্পত্তি কেবল ওনার থাক। আছে, তুমি যদি লিখে দাও তাহলে সম্ভব। ওকে ফাইন, তাহলে আমি এক্ষুনি লিখে দিচ্ছি। এখন তা সম্ভব না। কেন? 1 বছর সময় লাগবে। 1 বছর একসাথে থেকে তারপর এটা সম্ভব। ও ঠিক আছে, তাহলে এভাবেই হোক। আঙ্কেল, আজ আমরা আসি। আগামী শুক্রবার আমার বাসায় তোমাদের দাওয়াত। আমি কোনো কথা শুনবো না, তোমরা আসছো। ওকে আঙ্কেল। অফিসে এত কাজ যে দম নেওয়ার সময় নেই। অফিস টাইমও শেষ, বের হয়ে গেলাম। কিছুটা পথ যেতেই দেখি উনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এখানে? তোমার অপেক্ষায় ছিলাম, এসো। আজ অনেক ক্লান্ত লাগছিল, তাই কথা না বাড়িয়ে গাড়িতে উঠে গেলাম। মনের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করছিল। আর এখানে তো অফিসের কেউ নেই যে দেখবে। আঙ্কেলের ওখান থেকে আসার পর থেকে কেমন চুপচাপ হয়ে রয়েছে, কিন্তু কেন? বাসায় এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসে আছি। উনি জানতেন 1 বছর লাগবে, তাই বলেছিলেন 1 বছর পর আমাকে মুক্ত করে দেবেন। আর এই 1 বছর ওনার সাথেই থাকতে হবে। আমার কেন এত অস্থির লাগছে এসব ভেবে? মনে মনে ভাবছি, তখন পিছনে কারের উপস্থিতি অনুভব করতে পারলাম। পিছনে ঘুরেই দেখি উনি। তোমার কি কিছু হয়েছে? না তো। খাবে না? আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। মন খারাপ? ওনাকে আর কোনো জবাব দিতে পারলাম না। পিছে ফিরে অবাক রকিং চেয়ারটা হেলান দিয়ে বসে পড়লাম। মনে মনে বললাম, আমার মনটা ভীষণ খারাপ। মুখে চুপ রইলাম। জানি না কেন মেয়েটার মন খারাপ, কিন্তু ওর মন খারাপ থাকাটা যে আমি আর নিতে পারছিলাম না। আমার অনেক খারাপ লাগছে, কিছু একটা করা লাগবে। ভাবতেই পেয়ে গেলাম কি করব। হঠাৎ গিটারের আওয়াজ। উনি আমাকে অবাক করে দিয়ে গিটার বাজাতে বাজাতে আমার সামনে বারান্দার রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন। উনি একটা গান ধরলেন। ওর দিকে একবার তাকিয়ে অন্যদিকে ফিরে গান শুরু করলাম। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো আকাশ পানে, দৃষ্টি উদাস। আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া। সেই হাওয়ায় ভেসে যাবে তুমি, সেই হাওয়ায় ভেসে যাবে তুমি। গান শেষ করে ওর দিকে তাকালাম। ওনার গানের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। গান আর বৃষ্টি জীবনের সবচাইতে প্রিয় দুটো জিনিস। তাও জানি না কেন আমার চোখের কোণে এক ফোঁটা জল চলে এলো। হয়তো একেই আনন্দ অশ্রু বলে, আবার হয়তো না। ওনার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। আজ একটু জলদি উঠলাম। নাস্তা রেডি করে নিজের জন্য লাঞ্চ রেডি করে নিলাম। গুড মর্নিং। আপনি উঠে গেছেন? নাস্তা রেডি। আমি নাস্তা বাইরে করে নেব, আমার একটা মিটিং আছে। ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে অফিসে দিয়ে আসবে। উনি না খেয়ে চলে গেলেন। একবার দেখলেনও না ওনার পছন্দের সব খাবার রান্না করেছিলাম। ওনার জন্য থ্যাঙ্কস হিসাবে কাল রাতে আমার মনটা ভালো করে দেওয়ার জন্য। কিন্তু
আবার হেসে দিলাম, ভেবে তো কি হয়েছে, লাঞ্চে খাবে। ইস, এভাবে কষ্টটা না দিলেও পারতাম। মেয়েটা কষ্ট করে রান্না করলো, কিন্তু আমি কি করব? ওর সাথে যে দূরত্ব বজায় রাখতে হবে। অফিসে চলে এলাম। হ্যালো। আরে তুমি কবে এলে? তোমার বোনের বিয়ে কেমন হলো? গতকাল রাতে এসেছি। আপুর বিয়েটা ভালোই হয়েছে। আপু অনেক চেয়েছিল তুমি যাও। কি করব বলো, তুমি নেই, আমিও যদি না থাকতাম তাহলে কিভাবে হতো? ডিলগুলোই তো আটকে যেত। হ্যাঁ ঠিক বলেছ। তাই তো আসতে না আসতেই বস নতুন কাজ ধরিয়ে দিলেন। বস মানে? বস কখন কাজ দিলেন? এই তো তুমি আসার আগে। তুমি এমডির কথা বলছো? হ্যাঁ, নয়তো আর কে। উনি অফিসে? হ্যাঁ, অফিসে থাকবো না তো কোথায় থাকবেন। আমি যাই, কাজ করি, পরে কথা হবে। রিমিকে ডাকলাম। আসবো ম্যাম। এমডি স্যারের আজ কোনো মিটিং ছিল? না তো ম্যাম। আচ্ছা তুমি যাও। তার মানে উনি আমাকে মিথ্যা বলেছেন, কিন্তু কেন? বসে পড়লাম চেয়ারে। মেয়েটা কাজ করেই যাচ্ছে, কেউ দেখলেও বলতে পারবে না এই মেয়েটা কোম্পানির এমডির ওয়াইফ। এই যে ম্যাম, কত কাজ করবেন? লাঞ্চ টাইম হয়ে গেছে, খাবেন না? হ্যাঁ তুমি যাও, আমি আসছি। রাফসান স্যার, ম্যাম আমাদের সাথে আর খাবে না। কেন রিমি? ম্যাম ইদানিং এমডি স্যারের সাথে লাঞ্চ করেন। তাই নাকি? অফিসে এত কিছু চলছে আর আমি কিছুই জানি না। কিছুই চলছে না, যাও আমি আসছি। ওদের পাঠিয়ে দিলাম, ওনার জন্য লাঞ্চ এনেছি, নিয়ে গেলাম ওনার কেবিনে। আসবো? এসো। ওনার খাবারটা দিয়ে দিলাম। এসব কি? লাঞ্চ। আমি কি তোমাকে বলেছি নাকি বউ হবার চেষ্টা করছো? কোনটা? এটা কি বললেন উনি? না মানে আসলে। আর আসলে আসলে করতে হবে না। আমি এসব আদিক্ষেতে একদম পছন্দ করি না। আর হ্যাঁ, একদম আমার বউ হবার চেষ্টা করবে না। তুমি আসতে পারো এখন। বেরিয়ে আসছিলাম, উনি পিছন থেকে ডাকলেন। ইতি, থেমে গেলাম। যাবার সময় ডোরটা ভালোভাবে লক করে দিয়ে যেও। আর অপেক্ষা করতে পারলাম না, দৌড়িয়ে পালিয়ে এলাম। এত অপমান! দৌড়িয়ে পালিয়ে এলাম। ওনার বলা প্রত্যেকটা কথা কানে বাজছে, চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওনার সব কিছু মেনে নিতে পারছি, কিন্তু এই রূপটা যে মানতে পারছি না। চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম পাগলিটা কান্না করছে। করবেই তো, এসব কথা কি কেউ কাউকে বলে নাকি? উফ, এত কান্না করছো কেন? আমি কি মরে গেছি নাকি? মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে, স্যার নয় তো। পিছনে ঘুরলাম কিন্তু কাউকে পেলাম না। আরেকটু হলেই দেখে ফেলতো। ভাগ্যিস খেয়াল করে ফেলেছিলাম। চলে এলাম কেবিনে। মুখে পানি দিয়ে কেঁপানি চলে এলাম। চেয়ারে বসতে বসতে ওনার দিকে চোখ পড়ল। ওনাকে দেখে মনে হয় না একটু আগে এই মানুষটা। না, আর ভাবতে পারছি না ওসব। তাহলে রিমি ঠিকই বলেছে। আচমকা রাফসানের আওয়াজ পেয়ে ভয় পেয়ে গেলাম। কেউ তুমি বলে রাফসানের থেকে চোখ সরিয়ে নিলাম। ইতির কাছাকাছি গেলাম। আমার দিকে তাকাও তো। মাথা নিচু করে জিজ্ঞাসা করলাম, কেন? তাকাও বলছি। ইতি প্লিজ। মাথা উঁচু করে তাকালাম। এসব কি? এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল যে তোমার চোখে মুখের এই অবস্থা? কিছু হয়নি। বলবা না? বললাম তো কিছু না। ওকে ফাইন, আমাকে না বলা পর্যন্ত তোমার সাথে কথা বলছি না, বাই। বসে বসে সিসি ক্যামেরায় ইতির রুমের ফুটেজ ট্রাই দেখছিলাম। ইতিকে ফোন দিলাম, আমার কেবিনে আসো। আসবো? এই ফাইলটা চেক করো তো। জি, ফাইল নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। এখানে বসেই দেখো। উফ, যত ওনার থেকে দূরে থাকতে চাইছি পারছি না। অনেক কান্না করেছে, চোখ মুখ লাল হয়ে গেছে। খাও তো নিয়ে আজ, সব আমার জন্য। ইচ্ছে করে কাজটাই করেছি। খুব দেখতে মন চাইছিল ওকে, মন চাইছে একটু ছুঁয়ে দেই। জলদি কাজটা শেষ করে বেরিয়ে এলাম। ভালো লাগছে না। অফিস থেকে বের হতে পারলে ভালো লাগতো, কিন্তু বাসায়ও তো উনিই থাকবেন। উফ, আর পারছি না। অফিস টাইম শেষ। চলো। কোথায়? ঘুরতে যাব আমরা আজ। আমি যাব না প্লিজ। তোমার কোনো কথা শুনছি না, তুমি যাবে। আমার এক হাত রাফসান ধরলো আর এক হাত রিমি ধরে টেনে আমাকে নিয়ে বেরিয়ে গেল। ভালোই হলো, বাসায় গেলে ওনাকে ফেস করতে কষ্ট হতো। এর চাইতে বাইরেই থাকি। চলো, আজ আমার এক পছন্দের জায়গায় ফুচকা খেতে যাব। এই জন্য স্যার,
আপনি আমার আর ম্যামের এত পছন্দের। কেমন? এই যে আপনি পুচকা পছন্দ করেন, অন্য ছেলেরা তো পুচকের নামও পছন্দ করে না। রাফসান বোঝা যায় কোনো কারণে আমার মনটা অনেক খারাপ। ওদের কথা শুনে হাসতে হাসতে ভুলেই গেলাম মন খারাপের কথা। এদিকে যে রাত হচ্ছে সেদিকে আমাদের খেয়ালই নেই। উফ, 9টা বাজে প্রায়। মেয়েটা গেল কই? আসার নামগন্ধই নাই। কি করি? ওকে, গট ইট। প্রায় 10টা বাজে। ফোনটা বেজে উঠলো, হাতে নিতেই দেখি ওনার ফোন। রিসিভ করলাম না। ম্যাম, ফোন বাজছে। কি হলো? কোনো সমস্যা? কেউ ডিস্টার্ব করেছে? আরে না না, তুমি এত সিরিয়াস হয়ে যাও কেন? কিছু হয়নি। উনি এই পর্যন্ত 5টা ফোন দিয়েছে, 6 বারের মতন ফোন বাজছে। এবার রিসিভ করে ফেললাম। বাইরে অপেক্ষা করছি, অনেক রাত হয়ে গেছে বলেই ফোন রেখে দিলাম। ফোন রেখে দিলেন, আমাকে কিছু বলার সুযোগও দিলেন না। অনেক রাত হয়ে গেছে, এখন উঠি। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। না না, আমি যেতে পারবো। তুমি বরঞ্চ রিমিকে দিয়ে আসো, একা কিভাবে যাবে? বলেই বেরিয়ে গেলাম, আর কিছু বলার সুযোগ দিলাম না। তাছাড়া উনি বাইরে অপেক্ষা করছে, ওদের সাথে গেলে যদি দেখে ফেলে পরে হাজার প্রশ্ন করবে। চুপচাপ গাড়িতে বসে পড়লাম, ওনার দিকে তাকালামও না। বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই আহ বলে চিৎকার দিলাম। উনি আচমকা আমার হাত ঘুরিয়ে পিছনে মুড়ে ধরলেন, আমাকে দেওয়ালের সাথে আটকে ধরলেন। গালের সাথে দেওয়ালে ব্যথা লাগছে। না চাইতে নিঃশব্দে কেঁদে দিলাম। খুব হাসি আসছিল তাই না? অন্যদের সাথে গা ঘেঁষে ঘেঁষি করতে খুব ভালো লাগে তাই না? এখন কেমন লাগছে? আমি চুপচাপ কাঁদছিলাম, কিছুই বলিনি। কোনোদিন আমার বউ হওয়ার চেষ্টা করবে না, একদম না বলেই ওকে ছেড়ে দিলাম। আমি ওখানেই বসে পড়লাম। উঠে বাথরুমে চলে গেলাম। শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে হাউ মাউ করে কান্না শুরু করলাম। অনেক কাঁদলাম, অনেক। কিন্তু আমি কেন কাঁদছি? ওনার কথায় কাজে কেন এত কষ্ট পাচ্ছি আমি? কাঁদতে কাঁদতে শাওয়ারের নিচেই জ্ঞান হারিয়ে ফেললাম। এই নিয়ে 3বার ঘরে গেলাম, মেয়েটা এখনো বের হয়নি। আবার মনে হয় কান্না করছে। আচ্ছা, মেয়েটা এত কাঁদে কেন? ও কি বোঝে না ও কাঁদলে আমার কষ্ট হয়? তখন মন চায় ওকে বুকে টেনে নেই। কেন বোঝে না মেয়েটা? সকালে আর একটু কান্না করলে হয়তো তখনই ওকে বুকে টেনে নিতাম। আমি তো ওর জন্যই করছি এসব, যেন পরেও কষ্ট না পায়। না, আর পারছি না। শাওয়ারের শব্দ পাচ্ছি, এত ভিজলে তো ঠান্ডা লেগে যাবে। নক করলাম, কিন্তু কোনো সাড়া শব্দই নেই। কয়েকবার নক করলাম, এখন ভয় করছে আমার। দরজা ভেঙে ফেললাম। ইতু! ও শাওয়ারের নিচে পড়ে আছে, ভিজে অবস্থা খারাপ। কোলে তুলে বাইরে নিয়ে এলাম। ইস, এই কাপড় পরে থাকলে যে আরো বিপদ হবে। এখন কি করি? না, কিছু করার নেই। কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে ওকে তুলে বসালাম। আমার হাত কাঁপছে, হাত আটকে যাচ্ছে। কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে ওর জামার চেনটা টেনে খুললাম। ধীরে ধীরে ওর শরীর থেকে ভিজা কাপড়গুলো খুলে অন্য কাপড় পরিয়ে দিলাম। চোখ খুলতে ভয় করছে, ঠিকভাবে আছে তো? তাকে দেখি ওর ঠোঁটগুলো একদম সাদা হয়ে গেছে, অনেক কাঁপছে। ও ভয় পেয়ে গেলাম। ডাক্তারকে ফোন দিলাম। 3টা কম্বল দিয়ে ওকে ঢাকলাম, তাও ওর কাঁপুনি কমছেই না। অল্প সময়ের মধ্যে ডাক্তার চলে এলো। এই অবস্থা কিভাবে হলো? জ্ঞান হারিয়ে শাওয়ারের নিচে পড়েছিল। কি বলো? এ তো একদম সাদা হয়ে গেছে। ইঞ্জেকশন দেওয়া হলো ওকে। রোদ, আমি তো ডাক্তার। অনেক সময় রোগীর ভালোর জন্য আমাদের শরম লজ্জা ভুলে অনেক কথাই বলতে হয়। এনিথিং সিরিয়াস? ও একদম ঠান্ডায় সাদা হয়ে গেছে। শি নিড হিট ওয়ার্ম। ওকে এখন 3টা না 5টা কম্বল দিলেও ওর শরীর গরম হবে না। তাহলে উপায়? হাসপাতালে নেব? না না, তার প্রয়োজন নেই। ওর যেহেতু তুমি আছো, ওর হসপিটালে যাওয়া লাগবে না। আমি? হ্যাঁ তুমি, সরাসরি বলছি। তোমার শরীরের গরমটাই ওর এখন দরকার। আজ না হয় বউকে একটু বেশি বেশি আদর করো। আমি আসি। আশা করি আর ডিটেলস বলা লাগবে না। কি আদর দেবে তা তুমি ভালো করেই বোঝো। আমি ওর মাথার পাশে হাত দিয়ে বসে পড়লাম। ডাক্তার এটা কি বলে গেলেন, যেখানে আমরা একসাথে থাকবই না, এখন কিভাবে আমি ওকে কাছে টেনে নিব? হঠাৎ করেই রুমের লাইটটা অফ হয়ে গেল। বাইরে প্রবল বেগে ঝড় শুরু হয়ে গেল, তাই কারেন্ট চলে গেছে। সাথে যে আমার ভিতরেও
এক বিশাল ঝড় শুরু হয়ে গেছে। খুব বৃষ্টি শুরু হয়ে গেল। প্রকৃতিও মনে হয় চায় যা হচ্ছে তা হোক। ওঠে শার্টটা খুলে গিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। ও আমাকে পেয়ে যেন আমার কাছে ঘেঁষে এলো। আমি ওকে ধরতে নিয়েও ধরছি না। ওর নিঃশ্বাস এসে আমার বুকে লাগছে। আমি যেন পাগল হয়ে যাচ্ছি। আচমকাই ওকে বুকে জড়িয়ে নিলাম। কাছে পেয়ে যেন আমার ভিতরে ঢুকে যাচ্ছে। খামচে ধরলো আমাকে। ওর খামচে যেন আমাকে পাগল করে দিচ্ছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আর কিছু ভাবতে পারছি না। নিজের সাথে আর পেরে উঠছি না। আচমকাই ওকে ছেড়ে উঠে গেলাম। কি করছি আমি এটা? যার সাথে থাকবই না কিভাবে ওর কাছে যাই? না, এটা অন্যায়। উফ! পিছনে ফিরে দেখি পাগলিটা অনবরত কাঁদছে। এভাবে থাকলে যদি ও আরও অসুস্থ হয়ে পড়ে। পাশে গিয়ে বসলাম। ওর হাতটা ধরলাম। আমার হাতটা পেয়ে ও আরও জোরে আঁকড়ে ধরল, যেন এই হাতটা শুধুই ওর। খামচে ধরল হাতটা। ওর অনেক কষ্ট হচ্ছে। ওর কষ্ট সহ্য করতে পারছি না। ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। মেয়েটা গুটিসুটি মেরে শুয়ে আছে। আস্তে আস্তে ছোট্ট হয়ে যাচ্ছে। আমাকে পাশে পেয়েই গরম অনুভূতি পেয়ে আমার কাছে ঘেঁষছে। ও ঘুমের ঘরেই আমার কাঁধে খামচি দিয়ে ধরে আমার বুকে মুখ ঘষল। আমি আবার কোথাও হারিয়ে যাচ্ছি এক অজানা সুখের অনুভূতিতে। ওর জন্য হলেও আজ নিজেকে ওর কাছে সঁপে দিতে হবে। ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। আলতো করে ওর কপালে একটা চুমু খেলাম। ওর প্রতিটা নিঃশ্বাস এসে আমার বুকে বাড়ি খাচ্ছিল। আর আমি ওর নেশায় উন্মাদ হয়ে যাচ্ছি। ওকে কাছে পাওয়ার লোভ আর সামলে রাখতে পারলাম না। ওর গালে চুমু দিলাম। ও এর লোভ যে বেড়েই চলেছে। হুট করে ওর ঠোঁট দুটোকে আঁকড়ে ধরলাম। চুমু দিতেই ও ঘুমের ঘরেই আমার ঠোঁটের মাঝে কামড়ে ধরল। ওর কামড় আমায় পাগল করে দিল। কি এক নেশায় ধরে ফেললো আমায়। আমি পাগলের মতো চুষতে লাগলাম ওর ঠোঁট। ও যেন পালা দিয়ে আমার সাথে আমার ঠোঁট দুটো চুষতে লাগলো। যেন কে কাকে বেশি আদর করতে পারে কম্পিটিশন চলছে। আমি ওর আরও কাছে চলে এলাম। আদর করতে করতে ওর গলায় নেমে এলাম। পাগলের মতো চুমু খেতে লাগলাম। ও আমার সারা শরীরে খামচি দিতে লাগলো। ওর খামচিগুলো আমাকে আরও উন্মাদ করে দিচ্ছে। খামচি দিয়ে আমাকে ওর আরও কাছে টানছে। নিজের অজান্তেই ওর পিঠে হাত চলে গেল। জামার হুকটা খুলে দিলাম। ওর কাঁধের উপর থেকে জামা নামাচ্ছি আর ওর কাঁধে চুমু খাচ্ছি। উফ! আমি যতটা সুখ অনুভব করছি ও কি তাই অনুভব করছে? আমি যে আর পারছি না। ওর মাঝে ডুব দিতে মন চাচ্ছে। ওর পরনের জামাটা ছড়ে যত দূরে পারি ফেলে দিলাম। আজ আর কোনো বাধাকেই মাঝে আসতে দেব না। ওর দু হাত শক্ত করে চেপে ধরলাম। সে যে কি সুখের অনুভূতি তা বলে বোঝানো সম্ভব না। ও আমাকে পাগলের মতো খামচে যাচ্ছে। অন্য কেউ হলে হয়তো ব্যথা পেয়ে রাগে বকে দিতাম, কিন্তু আমার বউটা যে আমায় সুখ দিতে খামচে আরো পাগল করে দিচ্ছে। ওর প্রতিটা খামচি যেন ভালোবাসার কথা বলছে। উফ! সব বাদ দিয়ে আজ এক হয়ে গেলাম আমরা। সুখের সাগরে ডুব দিলাম। ওকে নিয়ে সারা রাত সুখের সাগরে সাঁতরে বেড়ালাম। সকালে চোখ খুলতেই দেখি বউটা আমার হাতে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এখন অনেকটা স্বাভাবিক। কপালে একটা চুমু খেয়ে উঠে গেলাম। ঘুম ভাঙতেই নিজেকে অনেক দুর্বল লাগছে। চোখ খুলতে কেমন যেন নিজেকে হালকা হালকা লাগছে। উঠতে যাব তখনই আমার টনক নড়ল। এ কি, গায়ের কম্বলটা ছাড়া তো গায়ে আর কিছুই নেই। আমার এই অবস্থা হলো কিভাবে? মাথা ভোঁ করছে। চারপাশে দেখতে লাগলাম। রুমের মধ্যে কাপড় একটা এক এক জায়গায় এলোমেলো হয়ে পড়ে আছে। কেবল আমার না, কাপড় সাথে দেখে যেন আমি আকাশ থেকে পড়লাম। রাতের কথা মনে পড়ল। হুঁশ ছিল না ঠিকই, কিন্তু সম্পূর্ণ বেহুশও ছিলাম না। উনি আমার সাথে, ছি ছি, আর ভাবতে পারছি না। একটা চাদর গায়ে জড়িয়ে উঠে গেলাম ফ্রেশ হতে যাব, কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে। শরীরটা অনেক দুর্বল। বাথরুমে ঢুকতে যাব, উনি বেরিয়ে এলেন। যেই গোসল সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম, দেখি বউটা উঠে গেছে। দিলাম চর বসিয়ে। রাগে ওর হাত মোড়ে পিছনে ধরলাম। ওকে আবার দেওয়ালের সাথে চেপে ধরলাম। তোমার সাহস হয় কি করে? লজ্জা করে না আপনার?
আমাকে বলছেন বইয়ের অধিকার ফলাতে না, তাহলে কেন আপনি আপনার পুরুষত্ব ফলালেন? নাকি আমার জ্ঞান ছিল না বলে আপনার ভিতরের পশুটা বের হয়ে গিয়েছিল? ছি, আপনি এতটা! উনি আমার হাত ছেড়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেলেন। রেডি হয়ে বের হয়ে গেলাম। অনেক জোরে ড্রাইভ করছি, কোনো দিকেই কিছু খেয়াল করছি না, গাড়ি চালিয়েই যাচ্ছি। বের হয়ে দেখে উনি নেই। ভালোই হয়েছে, ওনাকে দেখতেও ইচ্ছা করছে না। অফিসের জন্য বেরিয়ে গেলাম। অফিসে এই ফাইলটা একটু দেখিয়ে দিন না ম্যাম। রেখে যাও। ম্যাম একটু আর্জেন্ট ছিল আজকেই। বললাম তো রেখে যাও, চিৎকার দিয়ে বললাম। সরি ম্যাম। উফ, কার রাগ কার উপর ছাড়ছি। মেয়েটাকে শুধু শুধু বকলাম, কিছুই ভালো লাগছে না। কি হলো, শুধু শুধু ওকে বকলে কেন? কিছু হয়নি। লাভ বাইট দিল কে গো? চোখ বড় বড় করে তাকালাম রাফসানের দিকে, ওন্না দিয়ে ঢেকে দিলাম। না কিছু না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। পড়ে গিয়ে লাভ বাইটও পায় মানুষ? জিজ্ঞাসু চোখে তাকিয়ে বললাম। বললাম তো কিছু না। তুমি বললেই তো হচ্ছে না, কিছু একটা হয়েছে, এটা তুমি না বললেও আমি শিওর। প্লিজ, আমি একটু একা থাকতে চাই। রাফসান কিছু না বলে চলে গেল। সারা দিন চলে গেল, কোনো কাজে ঠিক মতো করতে পারলাম না, কাজে মনই বসছে না। রাফসান স্যার। কিছু বলবে রিমি? জি স্যার, আসলে আজ কোম্পানির সাথে মিটিং ছিল। এমডি স্যার, কিন্তু উনি তো এলেন না, আর ফোন দিচ্ছি ধরছিও না। আর কি? আর ইতি ম্যামকে যে বলবো, উনি আজ সকাল থেকে যে পরিমাণ রেগে আছে, ওনার সামনে যেতেও ভয় করছে। যে যাচ্ছে তাকে বকছেন। আচ্ছা আমি দেখছি। ইতির কেবিনে গেলাম। মিটিংটা কি তুমি করছো? রাফসানের কথায় বাস্তবে ফিরে এলাম। কিছু বলবে? যতক্ষণ না নিজে থেকে বলছো, আমি আর জিজ্ঞেস করছি না কিছুই তোমাকে। কি হয়েছে তোমার? তা মিটিং করছো তুমি? কোন মিটিং? কোম্পানির সাথে আজ মিটিং হলো, কিন্তু এমডি স্যার মিসিং। ভাবলেশীন ভাবে জিজ্ঞাসা করলাম, মিসিং মানে? কেন, তুমি জানো না? উনি আজ অফিসে আসেননি। রিমি অনেক ফোনও করেছেন, কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না, তাই। আর মিটিংটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি করব। ওনার অপেক্ষা করছেন। হ্যালো জেন্টলম্যান, I am Iti Chaudhary. Our managing director, Mr. Mohd Chaudhary, is not available to present today for the meet for some circumstance on behalf of him and our company today. I will represent the offer and deal to Company. Hoping your cooperation. Thank you. বলে মিটিং শুরু করলাম। ভালোই ভালো শেষ হলো। ওনাদের এত ভালো লেগেছে আমাদের অফার যে ওনারা আর স্যারের জন্য অপেক্ষা করলেন না, ডিলটা সই করে দিলেন। এক্সকিউজ মি ম্যাম। ইয়েস। আর ইউ মিসেস রোজ চৌধুরী? ওনার কথা শুনে অবাক হয়ে গেলাম। উনি কিভাবে বুঝলো তা বুঝতে দিলাম না। নো, হোয়াই? Actually, he is Roj Chaudhary and you are Iti Chaudhary. So I get you guys are your husband and wife. হালকা একটা হাসি দিলাম। নো, ইটস নট লাইক দ্যাট। উই আর জাস্ট বস অ্যান্ড এমপ্লয়। Oh, I am so sorry for such speed question and congratulations for the deal. থ্যাংক ইউ বলেই চলে আসলাম ওখান থেকে। অফিস টাইম শেষ। রাস্তায় হাঁটছি, ড্রাইভার সামনে চলে এলেন। বৌমনি, বাসায় যাবেন না? আপনি হেঁটে গেলে আমার চাকরি থাকবে না। না চাই তো গাড়িতে উঠে গেলাম। মানুষের অসহায়ত্ব নিয়ে খেলে কি মজা পায় উনি। এত নিকৃষ্ট মানুষ কিভাবে হয়? আমারই ভুল ছিল, ওনাকে মনে জায়গা দিতে গিয়েছিলাম। উনি কারোর মনে জায়গা পাবার যোগ্য নয়। বৌমনি। ড্রাইভারের কথাই হদিশ ফিরল। কিছু বলছেন? জি, বাসায় চলে এসেছি, নামবেন না? গাড়িতে বসে আছি, মন চাইছে না ওনার বাসায় যেতে। গিয়ে তো ওই নিকৃষ্ট মানুষের মুখটাই দেখতে হবে। বৌমনি। গাড়ি ঘোরান, আমার বাবার বাসায় যাব। জি। আবার চিন্তার জগতে ডুব দিলাম। যতই চাইছি ভাববো না, ততই ওনার কথাই মাথায় আসছে। ওনার দেয়া কষ্টে আমি এত কষ্ট পাচ্ছি কেন? উনি তো কেউ না আমার, তাহলে কেন মন এত জলে কেন আমার ওনার জন্য? উফ, আর ভালো লাগছে না। আবার ড্রাইভারের কথাই হুঁশ ফিরল। বৌমনি, আপনি ঠিক আছেন তো? গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইলাম।
এক পা আগাতেই মনে হলো বাবা মার কথা। ওনারা আমাকে দেখলেই বোঝা যাবে কিছু একটা হয়েছে। চাইলেও তাদের থেকে লুকাতে পারবো না। না, এসব বলা যাবে না, জানতে পারলে অনেক কষ্ট পাবেন। ফিরে গিয়ে গাড়িতে বসলাম। কি হলো বৌমনি? কিছু না, বাসায় চলেন। আজ যাবো না। বাসায় চলে এলাম, সোজা ছাদে চলে গেলাম। বাসায় গিয়ে ওই মানুষটার মুখ দেখতে মন চাইছে না। রাত হয়ে গেল ছাদে বসে থাকতে থাকতে। না, এখানে তো আর সারা রাত থাকা যাবে না, বাসায় চলে গেলাম। দরজা ধাক্কা দিতে গিয়েই থেমে গেলাম। না, ধাক্কা দিলে উনি এসে খুলবে, এর চাইতে উনি আমাকে এক্সট্রা চাবি দিয়েছিলেন, ওটা দিয়ে দরজা খুলে ভিতরে চলে গেলাম। না, সকালে যেভাবে সব রেখে বেরিয়েছিলাম সব ওভাবেই আছে, তার মানে উনি আসেননি। একটা দীর্ঘশ্বাস নিলাম। ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে রকিং চেয়ারটায় হেলান দিয়ে দিলাম। কষ্ট থাকলে মনে হয় মানুষ বেশি ক্লান্ত হয়ে যায়, তাই আমারও অনেক ক্লান্ত লাগছে। চোখ বুঝতেই ঘুমিয়ে তলিয়ে গেলাম। ওভাবেই সারা রাত ঘুমালাম। সকালে ঘুম ভাঙতেই দেখে ওভাবেই ঘুমিয়ে আছি। রুমে এসে দেখে উনি নেই। কি ব্যাপার, উনি কি আসেননি? ফ্রেশ হতে চলে গেলাম। মিররের সামনে দাঁড়াতেই নিজের শরীরে ওনার ছোঁয়া দাগগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। অনেক সুখের সাক্ষী এই দাগগুলো। নিজের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম, ভাবলাম ওনাকে দেখতে পাবো, কিন্তু না, আমাকে অবাক করে দিয়ে হলেও উনি রুমে নেই। বেলকনি গেলাম, নাই। আবার বাথরুমে গেলাম, সেখানেও নেই। এখন যেন কৌতূহল বেড়ে গেল, মানুষটা গেল কই? কিচেনে গেলাম, নেই। রিডিং রুমেও নেই, ডাইনিং রুমেও নেই, ড্রয়িং রুম, গেস্ট রুম, অফিস রুম, হল রুম, কোথাও নেই। বুঝতে পারছি না, তাহলে কি কাল রাতে আসেনি নাকি? এসে আমার ওঠার আগেই চলে গেল। রেডি হয়ে বেরিয়ে গেলাম। ভাবছি ড্রাইভারকে জিজ্ঞাসা করব কি না। অনেক সংকোচ নিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার স্যার কি খুব সকালেই বেরিয়ে গেছেন? না তো। হয়তো আপনি আসার আগেই চলে গেছেন। না বৌমনি, আমি এখন তো এখানেই ছিলাম। স্যার কাল রাতে ফেরেনি বলেই তো আমি যাইনি। উনি ফেরেননি? কিছু ভাবছেন বৌমনি? না, কিছু না। অফিসে চলেন। অফিসে গিয়ে যেন অস্থিরতাটা আরও বেড়ে গেল, কারণ ওনার কেবিনটা ফাঁকা, উনি নেই। তাহলে কি অফিসেও আসেননি? গেল কোথায়? এত ভাবছি কেন? যেখানে খুশি যাক, আমার কি? খারাপ একটা মানুষ, মরে যাক, আমার কি? খাটাস। উফ, আমি চাই না ওনার কথা ভাবতে, বলেও হাত দিয়ে মাথা চেপে ধরলাম। কার কথা ভাবতে চাও না? হায় খোদা, শুনে ফেলেনি তো? সব বলছো কি? আবল তাবল বলছো। আমি আবার কার কথা বললাম? সেটাই তো জানতে চাচ্ছি। তোমার মাথা গেছে। চলো ক্যান্টিনে যাই, চা খেয়ে আসি, তোমার মাথা ঠিক হয়ে যাবে। মাথা আমার না তোমার গেছে? চলো। ক্যান্টিনে গিয়েও আমার চোখ যেন ওনাকেই খুঁজছে, কিন্তু ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। উফ, কেন জ্বালায় উনি আমাকে এত? ভেবে কান্না আসছে। অনেকক্ষণ নিজেকে কাজে ব্যস্ত রাখলাম। ম্যাম আসবো? এসো। রিমি, গতকালের জন্য আই এম সরি, তুমি কিছু মনে করো না। না না ম্যাম, কি বলেন, আমি কিছু মনে করিনি। রিমি জিজ্ঞাসার চোখে থির দিকে তাকিয়ে রইল। কিছু বলবা? ম্যাম, আপনি স্যারের কোনো নিউজ জানেন? কোন স্যার? এমডি স্যার। ঘড়ির দিকে তাকালাম, 4টা বাজে। আবার রিমির দিকে তাকালাম, উনি এখনো আসেননি। অসহায়ের মতো জবাব দিল, না ম্যাম, কিছু পেপার সই দরকার, কি করব বুঝতে পারছি না। তাহলে ফোন দাও। দিয়েছি, আউট অফ রিচ ম্যাম। তুমি যাও, আমি দেখছি। বলে তো দিলাম আমি দেখব, কিন্তু এখন কি করি? মাথায় কিছু আসছে না। 7-5 ভেবে ওনাকে ফোন দিলাম। আপনি যে নাম্বারটিতে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। উফ, ফোনটাও আউট অফ রিচ, এখন কি হবে? দূর, আসলে আসুক, না আসলে নাই। চিন্তা হচ্ছে, বিরক্তও লাগছে, আর ভাবতে পারছি না। অফিস টাইমও শেষ। বেরোতেই দেখি ড্রাইভার দাঁড়িয়ে আছে। গাড়িতে বসে পড়লাম। এত ডাকলাম শুনলো না মেয়েটা, কিন্তু কার গাড়িতে যাচ্ছে? সিকিউরিটিকে জিজ্ঞেস করে দেখি। সিকিউরিটি? জি স্যার। ইতি ম্যাম কার গাড়িতে গেলেন?
জানেন গাড়িটা কার? জি, এমডি স্যারের গাড়ি। এমডি স্যার? জি স্যার, সকালে তো এই গাড়িতেই আসতে দেখেছি। এমডি স্যারের গাড়ি করে ইতি যাওয়া আসা করে? কাহিনীটা ঠিক মিলছে না। আবার হাজার চিন্তায় পড়ে গেলাম, কাকে জিজ্ঞাসা করব? বৌমনি, স্যার বাসায় যাবেন না। গতকাল যেভাবে রেগে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, আমাকে শুধু বলে গেলেন আপনাকে যেন একা বাহিরে না ছাড়ে। জবাব দিতে পারলাম না। ওই সময় আমার কথা ভেবেছেন? অনেক আশা নিয়ে বাসায় ঢুকলাম, হয়তো এখন ওনাকে বাসায় পাবো, কিন্তু না, উনি নেই। সন্ধ্যা শেষ হয়ে রাত হয়ে গেল, ওনার আসার খবর নেই। ফোনের ওপর ফোন দিয়েই যাচ্ছি, কোনো খবরই নেই। এখন যে পাগল পাগল লাগছে নিজেকে। কি করি কিছুই ভেবে পাচ্ছি না। এত কষ্ট কেন হচ্ছে? যে মানুষটা বিনা কারণে এত কষ্ট দেয় তার জন্য কেন আমার বুক জ্বলে? কেন? উফ, হঠাৎ কলিং বেল বেজে উঠল। রোদ এসেছে বলেই দৌড় দিলাম। মিস্টার রোদ চৌধুরীর নামে পার্সেল আছে। উনি বাসায় নেই, আমি ওনার ওয়াইফ, আমাকে দিন। ওটা নিয়ে রেখে দিলাম, কান্না করে দিলাম। উনি কোথায়? আমার যে সহ্য হচ্ছে না। আবার ফোন দিলাম। খাটের পাশে রাখার ওনার ছবি নিয়ে ফ্লোরে বসে পড়লাম। ছবিটা বুকে নিয়ে হাউমাউ করে কান্না করলাম। বুকটা ফেটে যাচ্ছে আমার ওনাকে দেখার জন্য। ওইভাবেই বসে বসে ঘুমিয়ে পড়লাম কান্না করতে করতে। সকালে ঘুম ভাঙতেই আবার ওনাকে খুঁজতে শুরু করলাম। না, উনি আসেননি। তাহলে কি আমি ওনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম? ভাবতেই বুকটা খাঁ খাঁ করছে। মনে হচ্ছে এখনই যদি উনি সামনে আসেন, ওনাকে বুকের মাঝে লুকিয়ে নিব। অনেকক্ষণ অপেক্ষা করেই অফিসের জন্য রেডি হয়ে নিলাম। উনি নেই, আমিও যদি না যাই কিভাবে হবে? যাবার সময় সিকিউরিটিকে বলে গেলাম উনি আসলেই যেন সাথে সাথে আমাকে ফোন করে জানাই। অফিসে আমি আসতেই দেখি রাফসান প্রায় দৌড়ে এলো আমার কাছে। গাড়িটা কার? চোখ কপালে উঠে গেল আমার। কিসের গাড়ি? যে গাড়িটা দিয়ে তুমি মাত্র এসেছো। কিসের গাড়ি? রাফসান আর কোনো কথা বলল না, আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সবার সামনে দিয়ে। আহ রাফসান, লাগছে প্লিজ। ও কোনো জবাব দিল না, টানতে টানতে আমাকে টেরেসে নিয়ে গেল। আমাকে অলমোস্ট সামনের দিকে ছুঁড়ে মারল। আমি ওর ব্যবহারে অনেক অবাক হয়ে গেলাম। কি হচ্ছে রাফসান? আমার হাতে লাগছে, এভাবে সবার সামনে দিয়ে নিয়ে আসার মানেটা কি? মানে কি তুমি বুঝো না? আজ অনেকগুলো দিন ধরে দেখছি তুমি অন্য মনস্ক হয়ে আছো। কখনো কাঁদছো, আবার কখনো কষ্ট পাচ্ছ। বাট কেন? কেন কষ্ট পাচ্ছ? কে দিচ্ছে তোমাকে এত কষ্ট? কারোর কোনো কথায় এত কষ্ট পাওয়ার মানুষ তুমি না। অবশ্যই মানুষটা তোমার লাইফে অনেক ইম্পর্টেন্ট, তা না হলে তুমি এমন আচরণ করতে না। আমি রাফসানের কথা শুনে থরথর করে কাঁপছি। এতক্ষণ অনেক চেষ্টা করেছি নিজেকে ধরে রাখার, কিন্তু এমডি স্যারের সাথে তোমার কিসের সম্পর্ক? কেন ওনার গাড়ি তোমাকে দিয়ে যায়, নিয়ে যায়? ওয়াই? অবশ্যই সবাই তোমাকে নিয়ে নানান রকম মন্তব্য করে, তোমার আর স্যারকে নিয়ে কেন? ড্যাম, অ্যান্সার মি। রাফসান অনেক রেগে গেছে। ওনার কথা বলায় আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কেঁদেই দিলাম। তার উপর আজ 3 দিন উনি নেই। কোথায় গেছেন উনি ইতি? সবাই বলে তুমি জানো। কেন বলে? তুমি কে হও ওনার যে তুমি জানবে? বলো। আমি কেঁদেই দিলাম, কাঁদতে কাঁদতে বসে পড়লাম। আমি জানি না উনি কোথায়, প্লিজ ওনাকে এনে দাও। ইতির কথা শুনে রীতিমতো ধাক্কা খেলাম। কি হয়েছে ইতি? আমার ভুল হয়ে গেছে, আমি কখনো এমন করব না। শুধু একবার ওকে এনে দাও প্লিজ, একবার। হ্যাঁ। কাকে এনে দিব? উনি এত কষ্ট পাবে আমি বুঝতে পারিনি। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না রাফসান। আমার রোদকে চাই, প্লিজ কেউ ওনা এনে দাও প্লিজ। রোদ স্যার? এই ইতি, ইতি তাকাও আমার দিকে, তাকাও বলছি। ঠান্ডা হও প্লিজ ইতি। আমার সত্যি ভুল হয়ে গেছে। আমি আর কখনো স্ত্রীর অধিকার ফলাতে যাব না। এতটাই ভেঙে পড়েছিলাম যে আর আটকে রাখতে পারলাম না, সব বলে দিলাম। স্ত্রী? ইতি শান্ত হও প্লিজ, শোনো আমার কথা। অনেক কষ্টে শান্ত হলাম, তাও বুক ফেটে কান্না আসছে। তোমরা বিয়ে করেছো? সবটাই তো বলে দিয়েছি, তাও আর বাকিটা লুকালাম না। বলে দিলাম সব কিছু, কিভাবে হলো আমাদের বিয়ে আর কেন হলো। ইতি তাকাও তো আমার দিকে। রাফসানের দিকে তাকালাম, ও আমার হাতটা ধরলো। ওর হাতটা ধরলাম। প্লিজ এখন যা জিজ্ঞেস করবো তার সত্যি সত্যি জবাব দিবে। ভালোবাসো তাকে?
কিছুক্ষণ অসহায়ের মতন তাকিয়ে রইলাম। ভালোবাসো তাকে? ভালোবাসি, হ্যাঁ, নিজের চাইতেও বেশি ভালোবাসি। হ্যাঁ রাফসান, ভালোবাসি আমি আমার স্বামীকে, অনেক 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 ভালোবাসি। তো এভাবে ভেঙে পড়লে চলবে? খুঁজে বের করতে হবে না তোমার ভালোবাসার মানুষটিকে? এবার সামনে পেলেই বলে দিবে তাকে কতটা ভালোবাসো। প্লিজ একবার খুঁজে দাও, ওকে সারা জীবন আঁকলে রাখবো প্লিজ। পাগলি একটা, চলো আর কেঁদো না। চলে আসছিলাম, আবার দাঁড়িয়ে গেলাম। রাফসান, বলো। আমাদের কথা কাউকে বলো না প্লিজ। ওর মাথায় হাত দিয়ে চুল নেড়ে বললাম, পাগলি, তুমি না বললেও আমি কাউকে বলতাম না, বলে একটা হাসি দিলাম। আমরা নিচে নেমে এলাম, আমাদের দেখে রিমি দৌড়ে এলো। আমি আপনাদের সারা অফিসে খুঁজেছি, আর আপনারা এখানে? কেন, কি হয়েছে? আপনাদের মিটিংয়ের সময় হয়ে গেছে, আর ওদিকে ক্লায়েন্টরাও চলে এসেছে। ও সিট, এই ডিলটা আমাদের কোম্পানির জন্য অনেক ইম্পর্টেন্ট। রাফসান, ডিলটা আমার চাই চাই বলেই দিলাম দৌড়। মিটিং রুমে, I am extremely sorry gentlemen to keep your guys waiting. Let's start the meeting. আমি মিটিং শুরু করে দিলাম। কিছুক্ষণ পরেই একটা ফোন এলো। তাড়াহুড়ো ফোন সাইলেন্ট করতে ভুলে গেছি। সরি জেন্টলম্যান, ফোনটা সাইলেন্ট করে দিলাম, কিন্তু ফোন আসতেই থাকলো। বারবার ফোন আসতে দেখে আমার ভিতরে কেমন যেন করে উঠল। হঠাৎ করে রোদের কথা মনে পড়ে গেল। এক্সকিউজ মি জেন্টলম্যানস, আমি ফোন রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আপনি কি ইতি বলছেন? জি, আপনি কে? ফোনে যা বললো শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। রাফসান আমাকে লক্ষ্য করলো। আমি ফোন রেখেই দৌড়ে বেরিয়ে গেলাম। ড্রাইভার, জলদি চলো। বৌমনি, কি হয়েছে? কিছুই বললাম না, শুধু যত দ্রুত সম্ভব গাড়ি চালাতে বললাম। জলদি পৌঁছে গেলাম। লিফটটা উপরে আর অপেক্ষা না করে সিঁড়ি দিয়েই 7 তলায় উঠে গেলাম। আর কান্না আটকে রাখতে পারলাম না, বসে পড়লাম। আমার রোদ হাসপাতালের বিছানায় শুয়ে আছে। আপনি কে? উনি আমার স্বামী। আচ্ছা, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। আমি ওনার পাশে বসে পড়লাম। চোখের পানি যেন থামার নামই নিচ্ছে না। কিছুক্ষণ পর ডাক্তার এলেন। উনি রোদের ডাক্তার। এর আগেও দেখা হয়েছে যখন রোদ জ্ঞান হারিয়েছিল বাবার বাসায়। অনেক কষ্টে তোমাকে খুঁজে পেলাম। ওনার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট, অনেকটা ব্যথা পেয়েছে, জ্ঞান ফিরে আসে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। উনি ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, জ্ঞানটা ঠিকমতো ফিরলেই একদম আশঙ্কামুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে ডিয়ার, তুমি শুধু ওর একটু যত্ন নাও। ডাক্তার চলে যেতে নিলেন, আবার কি ভেবে থেমে গেলেন। আচ্ছা, তুমি এখন কেমন আছো? আমার কি হবে? আমি তো ঠিক আছি। সেদিন রোদ তোমাকে নিয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমাকে? সে কি, তোমার খেয়াল নেই? 3 দিন আগেই তো তুমি সাওয়ারের নিচে জ্ঞান হারিয়ে পড়েছিলে। ভিজে তোমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, ইঞ্জেকশনও কাজ হচ্ছিল না। ভাগ্যিস তোমার ম্যারিড ছেলে, তাই তো? সে রাতে আমাকে বাঁচাতে? হ্যাঁ, কেন? রোদ তোমাকে কিছু বলেনি? তোমাকে নিয়ে যে কি ভয়টানে পেয়েছিল ছেলেটা। ডাক্তার চলে গেলেন। আমি হাঁ করে ওনার দিকে চেয়ে বসে রইলাম। মুখের পানি যেন বাদ মানছে না। মানুষটা আমার জন্য আমার কাছে এসেছিল, আর আমি কিনা ওনাকে এইভাবে ছোট করলাম। ওনার হাতটা ধরে বাকিটা দিন বসেই রইলাম। ওনার জ্ঞান ফেরার কোনো নামই নেই। রাফসানকে ফোন দিয়ে বললাম ওনাকে পেয়েছি, উনি হাসপাতালে আছে। বললাম অফিস দেখে রাখতে। এখন আমাকে ওনার দরকার। আমি ওনার পাশে থাকতে চাই কেবল। জ্ঞানটা ফিরেছে, কিন্তু চোখ খুলতে পারছি না। বুকের উপর কারো ভার অনুভব করতে পারছি। চোখ খুলতে ঝাপসা ঝাপসা দেখলাম কেউ আমার পাশে বসে বুকের উপর মাথা রেখে আছে। উনি হালকা নড়ে উঠলেন। খুশিতে মাথা উঠে ওনার দিকে তাকালাম। উনি তাকিয়েছেন। আপনার জ্ঞান ফিরেছে? 2 হাত দিয়ে ওনার মুখ চেপে ধরলাম। কপালে চুমি দিলাম, 2 গালে চুমু দিলাম। আপনার এখন কেমন লাগছে? কথা বলতে কষ্ট হচ্ছে? থাক, বলা লাগবে না, আমি ডাক্তারকে ডেকে আনি। বেরিয়ে যাচ্ছিলাম, আবার ফিরে এলাম। ওনার কপালে আবার একটা চুমু দিলাম, দৌড়িয়ে বেরিয়ে গেলাম। চোখ দিয়ে 1 ফোঁটা পানি গড়ে গেল। মেয়েটার মুখ শুকিয়ে কি অবস্থা করেছে নিজের। পাগলের মতো আদর করলো আমায়, যেন আমি বেঁচে ফিরে আসায় ও নিজে জীবন ফিরে পেয়েছে। মনে মনে অনেক সুখ লাগছে, সব কষ্ট ভুলে গেলাম। নাও হি ইজ টোটালি আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। তুমি আর সাথে যে ও
এত জলদি সুস্থ হয়ে যাবে? জানলে তোমাকে আরও আগে খবর দিতাম। নাও হি ইজ ইউর রেসপন্সিবিলিটি। ইউ হ্যাভ টু টেক কেয়ার হিম ভেরি কেয়ারফুলি অ্যান্ড প্রপারলি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার দিন রাত এক করে দেব ওনাকে সুস্থ করার, ইনশাল্লাহ। কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। পারলে পাগলিটার সাথে অনেক কথা বলতাম। এই পাগলিটাই সেদিন আমাকে সহ্য করতে পারছিল না, আর আজ আমার জন্য কত কত পাগলামি কিনা করছে ভাবা যায়। আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। রাফসানকে ফোন দিলাম, ওনার জ্ঞান ফিরেছে। রাফসান আমার জন্য খুশি হলো। আমার খুশি সীমা থাকছে না রোদকে পেয়ে। ওনাকে নিচে খাইয়ে দিলাম। ওনার উঠে বসতে কষ্ট হচ্ছে। আরও 4 দিন আমরা হাসপাতালে ছিলাম। উনি এখন অনেকটাই বেটার, তাই আজ রিলিজ দিচ্ছে ডাক্তার। ওনাকে নিয়ে বাসায় আসলাম। ওনার নিজে নিজে হাঁটতে কষ্ট হচ্ছে, তাই ওনাকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। মাথার নিচে হাত দিয়ে ওনার অনেকটাই কাছে গিয়ে ওনাকে ধীরে ধীরে শুয়ে দিলাম। উনি শুধু আমাকে অপলকে দেখছেন। এই 4 দিনে কেবল হ্যাঁ না ঠিক আছে, ভালো লাগছে, আচ্ছা এই জাতীয় কথা ছাড়া কোনো বাড়তি কথা বলেননি উনি। মেয়েটাকে যত দেখছি অবাক হচ্ছি, এই কি সেই মেয়েটা নাকি না অন্য কেউ? ওকে দেখলে মনে হয় ওর পৃথিবীটা কেবল রোদকে নিয়ে। মেয়েটা এত বদলে গেল কেন? আপনি বিশ্রাম নিন, আমি আপনার জন্য কিছু রান্না করে আনি। মাথা ঝুলিয়ে সায় দিলাম। রান্না শেষ করে রুমে এসে দেখি ঘুমিয়ে আছেন। ওনার পাশে গিয়ে বসে তাকিয়ে রইলাম। ওনার কপালে একটা চুমু খেতে মন চাইছে। নিজের অজান্তে ওনার মুখের কাছে ঠোঁট কিছুটা নিতেই উনি চোখ মিলে তাকালেন। পাগলিটা পাশে এসে বসেছে, বুঝতে পেরেছিলাম কি বলে, তাই শোনার জন্য চোখ খুলিনি। অনুভব করলাম পাগলিটার কাছে আসছে। সাসপেন্স ধরে রাখতে পারছিলাম না, তাই চোখ খুলে ফেললাম। লজ্জায় আমি দৌড়িয়ে পালিয়ে এলাম। কি লজ্জা, কি লজ্জা! ইস, পাগলিটা লজ্জা পেয়েছে। আদরটা না করেই চলে গেল। আটকাতেও পারলাম না। আজ রাফসান এসেছে রোদকে দেখতে। এখন কেমন আছেন স্যার? এখন মাচ বেটার। এই নাও। থ্যাঙ্কস ম্যাম বলেই হালকা হাসি দিল। আফটার অল এমডি স্যারের ওয়াইফ, ম্যাম তো বলাই লাগে। এটা অবশ্যই ইতি বুঝেছে, তাই রাফসানকে মুখে বলতে হয়নি। আমি রাফসানের থেকে অফিসের সব খবরাখবর নিচ্ছি। ওই সময় কিছু ডিল বাকি ছিল। আচ্ছা, কোম্পানির সাথে ডিলটার কি হলো? ইতি ম্যাম থাকতে আমরা কি কোনো ডিল হারিয়েছি স্যার? এবারও তাই হয়েছে। ডিলটা আমরা পেয়েছি, আর কাজও প্রায় শেষ। কিন্তু আজ আমি একটা বিশেষ প্রয়োজনে এসেছি। কি? স্যার, আপনার যা অবস্থা, আপনার আরও রেস্ট দরকার। কিন্তু জাহান কোম্পানির সাথে ডিলটা এখনও ফাইনাল হয়নি। ওই ডিলটা স্যার পার্সোনালি হ্যান্ডেল করেছেন, তাই মিটিং পোস্টপোন করা লেগেছে। আমি সব পেপার সাথে করে এনেছি। ওনারা বলেছেন আজ যদি মিটিং না করা হয় তাহলে ওনাদের নতুন করে ভাবতে হবে ওনারা ডিলটা করবে কিনা। ওনার ল্যাপটপ নিয়ে বসে পড়লাম। ওনাদের মেল করতে হবে, মিটিং আজই হবে। কিন্তু ল্যাপটপে কি করছে দেখতে পারছি না। করছে কি? এ কি মিররের সামনে গিয়ে চুল ঠিকঠাক করে হালকা ফ্রেশ হয়ে বসে পড়ল। আবার ল্যাপটপের সামনে। হালকা চমকে গেলাম ওর কাজ দেখে। Hello gentlemen, at first time I am very sorry for the inconvenience and thank you for waiting and your cooperation. Our MD is out of town for some very important issues. Now I will handle the deal and I hope you definitely be fine with the deal. সব বলে মিটিং শুরু করলাম। চমকে গিয়ে হা করে বসে রইলাম। বউটা আমার এত বুদ্ধিমান, কি সুন্দরভাবে সবকিছু সামলে নিল। ডিলটাও কনফার্ম হয়ে গেল। স্কাইপ শেষ করে ওনার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিলাম। কংগ্রাচুলেশন জানালাম ওনাকে। থ্যাংক ইউ। ওনাকে ফ্রেশ করাতে হবে। গোসল তো করানো যাবে না, তাই ভাবলাম রুমেই হাত মুখ ধুয়ে দিই। ওনার কাছে গেলাম, মাথার নিচে হাত দিয়ে ধরে উঠিয়ে বসালাম। হাত কাঁপছে ওনার, শার্টের বোতামগুলো খুলতে লাগলাম। মেয়েটা কি ভয়ে কাঁপছে এভাবে? ওকে এত কাছে পেয়ে ভালোই লাগছে। স্পঞ্জ দিয়ে ওনার বুকে পিঠে ধুয়ে দিচ্ছি। সামনের দিকে পিছনে ধুতে গিয়ে ওনাকে নিজের বুকের সাথে আটকে ধরলাম। এক হাত দিয়ে ওনার ঘাড়ের উপরে চুলগুলোতে আঙুল দিয়ে ধরেছি। ওনাকে বুকের সাথে আটকে রেখেছি। মন চাইছে এইভাবেই ধরে রাখি সারা জীবন। পাগলিটা বুকের সাথে আটকে রেখেছে, যেন কখনোই ছাড়বে না। আমি হালকা নড়ে উঠলাম।
ইস, ওনাকে ছেড়ে দিয়েই লজ্জায় উঠে যেতে নিলাম। চলে যেতে নিলে পিছন থেকে হাতটা ধরে টান দিয়ে নিজের বুকে নিয়ে নিলাম। ওর প্রতিটা নিঃশ্বাস আমার বুকে এসে লাগছে, আমার ভিতরটা তোলপাড় করে দিচ্ছে। ওর মুখটা 2 হাত দিয়ে তুলে ধরলাম, আস্তে আস্তে ওর মুখটা নিজের কাছে আনছিলাম। ওর ঠোঁটটা আমার ঠোঁটের শুধু 1 ইঞ্চি দূরে। ওর প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছি। আমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। উনি আমাকে নিজের আরও কাছে নিয়ে যাচ্ছেন। আমি চোখ বন্ধ করে নিলাম। রোদ! কারোর ডাকে এদিকে ছেড়ে দিলাম, সরে বসলাম। আরে লিজা তুই? হ্যাঁ আমি। তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনি মাঝে সে কি কান্না, কি বলবো। ছোট মা এসেছে? এই তো আমি। বাবা, কেমন আছিস তুই? এ কি হাল হয়েছে আমার সোনামানিকের? ওনাদের দিকে পাশে সরে গেলাম। আমি ওনাদের চিনি না। আরে কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, দেখো। উনি উঠতে নিলে ওনার ছোট মা বাধা দেয়। এতক্ষণে ওনার ছোট মা আমাকে লক্ষ্য করলেন, হাত দিয়ে ইশারা করলেন ওনার কাছে যেতে। আমি গুটি গুটি পায়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি লিজা ওনার মেয়েকে সরিয়ে দিয়ে ওনার পাশে আমার হাত ধরে বসিয়ে দিলেন। আমার হাত দুটো বড় মমতায় ধরে রাখলেন। ওনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এ কি আমার ঘরের লক্ষ্মী? হাসি মুখে জবাব দিলাম, জি। আমার বুকটা কেঁপে উঠলো। আমি ওনার ঘরের লক্ষ্মী? কপালে এত সুখ ছিল আমার, উনি আমাকে ওনার ঘরের লক্ষ্মী বললেন। নাম কি মা? জি, ইতি। আলহামদুলিল্লাহ, এবার আমার পাগলটার জীবনের সব কষ্টের ইতি হয়ে যাবে। শুরু হবে নতুন সুখের গল্প। কথাটা বলেই উনি আমার থুতনিতে হাত রেখে হাতে চুমু খেলেন। আমাকে ওনার অনেক পছন্দ হয়েছে। আমি উঠে ওনাকে সালাম করলাম। কিছুক্ষণ পর লিজার বাবাও এলেন। এতক্ষণে জানতে পারলাম ছোট মা আর ছোট বাবা হচ্ছে ওনার চাচা চাচি। বাবা মার পর যদি ওনাকে কেউ ভালোবেসে থাকে তাহলে ওনার ছোট মা আর ছোট বাবা। আমি ওনাদের রুম গুছিয়ে দিলাম, ফ্রেশ হতে বললাম, ওনাদের জন্য রান্না করলাম। সবই ঠিক আছে, শুধু লিজা একটু কেমন যেন, হয়তো আমার সাথে ফ্রি হতে পারছে না, তাই এমন লাগছে। ছোট মা বাবাকে খাইয়ে এলাম, ওনাকে খাওয়াবো। কিন্তু রুমে ঢুকেই দেখি লিজা ওনার সাথে গল্প করছেন। কি ব্যাপার, আপনাকে না বললাম ঘুমাতে? লিজা কেমনভাবে তাকালো আমার দিকে। লিজার সাথে গল্প করতেছিলাম, তাই ঘুম আসেনি। আমি একদম অনিয়ম মানব না বলে দিচ্ছি। আসলে রাগে কথাটা বললাম কারণ গল্পতে আমার আপত্তি নেই, কিন্তু লিজা বেশ অনেকটা শরীর ঘেঁষে বসেছিল, যা আমার একদম পছন্দ হয়নি। উনি হাসছেন আমাকে দেখে, তাই আরও বিরক্ত লাগছে। এখন খেতে হবে, কোনো কথা শুনবো না। আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। লিজা আমার হাত থেকে সুপের বাটিটা নিয়ে গেল। আমার রাগ উঠে গেল। আমি ওর হাত থেকে বাটি নিয়ে নিলাম। তোমাকে কষ্ট করতে হবে না, আমি রান্না করেছি, আমিই খাইয়ে দিতে পারবো। তুমি যা বিশ্রাম নাও, অনেকটা জার্নি করে এসেছো। আমার কথা শুনে লিজা চলে গেল উঠে। আমি ওনাকে খাইয়ে দিচ্ছি, উনি মিটমিট করে হাসছে। পাগলিটা রেগে গেছে, আমার ভাগ কাউকে দিবে না, মনে মনে ভাবছি। চুপ, একদম হাসবেন না। রাগে আমি কচকচ করছি আর উনি মিটমিট করে হাসছেন। বিপত্তি হলো পরের দিন। সবাই মিলে গল্প করছিলাম। আমি যাই ওনার স্যুপটা রান্না করে নিয়ে আসি। আজ আমি রান্না করব। না লিজা, তোর রান্না করা লাগবে না। তুই অনেক ঝাল দিস, রোদ খেতে পারবে না। না, আমি রান্না করবই। লিজা ছোট আমার কথা শুনলো না, জেদ করে রান্না করলই। ঝালের কথা শুনে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম ওনার জন্য। ওনার তো ঝালের সমস্যা হয়, তাই আমি পায়েস রান্না করলাম। আমি গিয়ে ওনার পাশে বসলাম। লিজা ওনার জন্য স্যুপ নিয়ে আসলো। দাও, আমাকে দাও। না, আমি রান্না করেছি, আমিই খাওয়াবো। কথাটা শুনে আমার রাগ উঠে গেল। মেয়ে বলে কি, জামাই আমার সোহাগ দেখাবে সে? ঢং দেখে গা জ্বালা শুরু হয়ে গেল। উনি বুঝতে পারলেন আমি রেগে যাচ্ছি। থাক, কাউকে কষ্ট করতে হবে না, আমি নিজেই খেতে পারবো। লিজার হাত থেকে স্যুপের বাটিটা নিয়ে নিলাম। স্যুপ খাচ্ছি আর পাগলিটা ব্রু কুচকে তাকিয়ে আছে। এরে বাবা, এতে ঝাল দিয়ে একাকার অবস্থা। এই তো ঝাল কেন? স্যুপ ঝাল হয়েছে? পানি খাবো। পাগলিটা আমার হাত থেকে স্যুপের বাটিটা নিয়ে নিল, রহিমাকে ডেকে দিয়ে দিল। রহিমা, এটা নিয়ে ফেলে দাও। আমার কথা শুনে লিজা রাগে ফুঁসতে লাগলো। লিজা, তুমি একটু যাও, আমি ওনার কাপড় চেঞ্জ করব। আর আমার কথা শুনে রাগে উঠে চলে গেল। আমি চেয়ে চেয়ে ওর পাগলামি দেখছি।
আপনার কি বেশি ঝাল লাগছে? আমি অস্থির হয়ে পড়লাম, কারণ আগের বারের কথা মনে আছে। আমি চুপ করে রইলাম। পাগলিটা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, যেন ঝাল খেয়েছি আমি আর কষ্ট হচ্ছে ওর। চুপ করে আছেন কেন? বলেন না প্লিজ, বেশি কষ্ট হচ্ছে? অনেক ঝাল। ওনার ঝাল লাগছে শুনে ভিতরটা মোচড় দিয়ে উঠল। উনি খাটে বসা ছিলেন। আমি উঠে কি নিচু হয়ে হাত দিয়ে ওনার ঘাড়ের নিচ থেকে চুলের ভিতরে হাত দিয়ে ওনার মুখটা হালকা করে উপরে তুলে ওনার ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিয়ে ওনাকে চুমু খেতে লাগলাম। শুধু চুমুতেই শেষ হলো না, ওনার ঠোঁট দুটো চুষতে লাগলাম। চুষে ওনার সব ঝাল নিয়ে নিচ্ছি। আমি দাঁড়িয়েছিলাম, উনি ওনার হাত দুটো আমার কোমরে রাখলেন, জোরে চেপে ধরলেন আমাকে, আমার সাথে তালে তাল মিলিয়ে চুমু খেতে লাগলেন। ঝাল শব্দটা শেষ করতেই পারিনি আচমকা পাগলিটা উঠে এসে আমাকে চুমু খেতে লাগলো। ঘাড়ের নিচ দিয়ে ওর আঙ্গুলগুলো আমার চুল দিয়ে টানতে লাগলো। আমিও ওর কোমর জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। পাগলিটা পরম আদরে চুষতে লাগলো, যেন সব ঝাল নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ এইভাবে ছিলাম। থেমে গেলেন, ওনার কপালের সাথে কপাল লাগিয়ে দাঁড়িয়ে রইলাম। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম। উনি এখন আমার কোমরটা জোরে চেপে ধরে রেখেছে। আমিও আর ওনার দিকে তাকাতে পারলাম না, লজ্জায় পালিয়ে এলাম ওনার কাছ থেকে। ধরতে পারলাম না, পাগলিটা পালিয়ে গেল, লজ্জা পেয়েছে। দৌড়িয়ে পালিয়ে এলাম। ইস, এত লজ্জা! এখনো বুক ধুরপুর ধুরপুর করছে। মনে হচ্ছিল বুকটা ফেটেই যাবে আর একটু হলে। বসে বসে হাসছি। পাগলিটা আমার, ভালোবেসে ফেলেছি পাগলিটাকে, ভাবছি আর হাসছি। এখন তো ওনার সামনে যেতেই লজ্জা করছে। কিভাবে যাই ওনার সামনে? প্রায় 1 সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর রোদ সুস্থ হলো। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি উনি পাশে নেই। গেল কোথায়? ফ্রেশ হতে যাব দেখি উনি রেডি হয়ে বের হলেন। হাঁ করে চেয়ে রইলাম। একজন পুরুষ মানুষ এত সুন্দর হয় কিভাবে? চোখ সরাতে পারছি না ওনার থেকে। আমার মুখটা হাঁ হয়ে আছে। নেভি ব্লু কালারের স্যুট কি যে মানিয়েছে ওনাকে। ওনার প্রেমে পড়ে যাচ্ছি। পাগলিটা আমাকে হাঁ করে দেখছে, মনে হয় গেলে খাবে। এক আঙ্গুল থুতনিতে দিয়ে মুখটা বন্ধ করে দিলাম, বললাম মশা যাবে। ইস, ওনার সামনে কেন যে এত বিব্রতকর অবস্থায় পড়ি আল্লাহ জানে। আপনি রেডি হয়ে কোথায় যাচ্ছেন? কোথায় আবার? অফিসে। কিন্তু? আর কোনো কিন্তু নয়, আমি বিশ্রাম নিতে নিতে ক্লান্ত। তুমি বাধা দিলেও আর শুনছি না। আচ্ছা বাবা, আমিও যাব। আমি তোমার বাবা বলেই দুষ্টুমির একটা হাসি দিলাম। ইস, আবার ধুর, লজ্জা পেয়ে চলে গেলাম রেডি হতে। অফিসে সবাই স্যারকে দেখে অনেক খুশি, ওয়েলকাম জানাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। ভালোভাবেই দিনটা কেটে গেল। উনিও অনেকটা সুস্থ। মাঝে কিছুদিন ভালোই কাটলো। লজ্জার টুকরো টুকরো ভালোবাসার জন্ম নিতে থাকলো ইতি আর রোদের মাঝে। এখন অফিসের কাজের অনেক চাপ, সবাই অনেক ব্যস্ত। অনেকক্ষণ হলো রাফসানার কেবিনে বসে কাজ করছিলাম। ওনাকে দেখি না অনেকক্ষণ হলো। কি ভাবছো? না, কিছু না। ওনার কথা ভাবা হচ্ছে, তাই না? জি না, আমার কি কাজ নেই যে শুধু ওনার কথা ভাববো? আচ্ছা তাই? জি তাই। উঠে হাঁটা ধরলাম, ভাবছি ওনাকে দেখে আসি। ওই কই যাও? কলিজাটা শুকিয়ে গেছে, পানি দিয়ে আসি বলেই বেরিয়ে গেলাম। হাসতে লাগলাম। নিজের কেবিনে চলে এলাম, কিন্তু মাঝের কার্টনগুলো লাগানো, তাই ওনাকে দেখতে পাচ্ছি না। কলিজায় পানি দেবো কিভাবে এখনো? উনি না, উফ, এমনি তো সব সময় খুলে রাখে, আজ কি হলো? এমনি সময় 1000 বার ডাকেন আমাকে, আজকে একবারও ডাকলেনও না। না, আর পারলাম না, নিজেই উঠে গেলাম। ওনার কেবিনে ঢুকতেই পাথর হয়ে গেলাম। এটা আমি কি দেখছি? আমার সমস্ত শরীর শক্ত হয়ে গেল। না পারছি দাঁড়িয়ে থাকতে, না পারছি চলে যেতে। পাগুলো মনে হচ্ছে অবশ হয়ে গেছে। উনি একটা মেয়ের সাথে, তাও প্রাইভেট মোমেন্ট। এখন ঠিক লাগছে? হ্যাঁ, আরে ভাবি যে। পিছনে ঘুরে দাঁড়ালাম। ইতি, তুমি কখন এলে? ওর চোখগুলো লাল হয়ে গেছে। ও কি কিছু ভুল বুঝলো? এমন লাগছে কেন? ওর কাছে যেতে নিলাম। ও দৌড়ে বেরিয়ে গেল। দৌড়িয়ে বেরিয়ে গেলাম। উনি আমার নাম ধরে ডাকতেই চোখের পানি আটকাতে পারলাম না, দৌড়াতে লাগলাম। ইতি মেয়েটা এভাবে দৌড়াচ্ছে কেন? হলো কি? ইতি দাঁড়াও।
ইতি প্লিজ দাঁড়াও। স্যারের রুম থেকে এভাবে বেরিয়ে এলে কেন? কি হলো আবার? ছাদে কেন যাচ্ছ? রিমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছুই বুঝতে পারছে না। যা ভেবেছিলাম তাই, মেয়েটা ভুল বুঝলো। একটু আগের ঘটনা, রোদ কেবিনে ছিল, আজ অনেক কাজ, একটু নিঃশ্বাস নেওয়ারও সময় পাচ্ছে না রোদ। ইতিকেও দেখেনি অনেকক্ষণ হলো, তখনই কে যেন এলো। কামিন। আর লিজা তুই? হ্যাঁ, তোমাকে মিস করছিলাম তাই চলে এলাম। ওর কথা শুনে বিরক্ত লাগলো। দেখ, আমি কাজে ডিস্টার্ব একদম পছন্দ করি না। বস। লিজার সাথে কথা বলতে বলতে হঠাৎ কি হলো? তাকাতে পারছি না, চোখে কি যেন গেল। উঠে গিয়ে লিজার সামনে ওর দিকে নিচু হয়ে ওর চোখ পরিষ্কার করছিলাম এমন সময়। এখন ঠিক আছে? হ্যাঁ। আরে ভাবি যে। পিছনে ফিরেই দেখি ইতি। পিছন থেকে দেখে ভুল বুঝলো মেয়েটা। না, মেয়েটা কই গেল? বের হবো, লিজা হাত ধরলো। কি ব্যাপার লিজা? তুমি আমাকে রেখে কই যাচ্ছ? ও গেছে ভালো হইছে, ঝামেলা একটা। সাহস হলো কিভাবে আমার বউকে ঝামেলা বলার? তোকে কিছু বলি না বলে এর মানে এই না যে আমি বুঝি না কিছু। ফার্দার যেন তোকে আমার আশেপাশেও না দেখি, ইভেন আমার ইতির আশেপাশেও থাকবি না। বের হয়ে যা। পিছনে ঘুরে দেখি রিমি সব দেখছে হয়তো। হাঁ করে রয়েছে, হচ্ছে কি? ম্যাম ওভাবে গেলেন, এখানে স্যার। ইতি কোথায় রিমি? সাদিতিকে যেতে দেখলাম। আমিও দৌড় লাগালাম। পাগলিটা এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মাটিতে বসে পড়লাম। কেন 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 উনি আমার সাথে অভিনয় করলেন? কেন এলেন আমার কাছে? কেন? সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে হাঁপিয়ে গেছি। ইতি, ওর সামনে বসে পড়লাম। কি হয়েছে? এভাবে কেন এলে? মেয়েটা কাঁদতে কাঁদতে রাফসানের বুকে মাথা রাখে। রাফসান এক হাতে ইতির মাথায় দিয়ে বলে, কি হয়েছে বলো প্লিজ, এমন করছো কেন? কি হয়েছে? সব অভিনয়, সব প্লিজ আগে শান্ত হও, আমার কথা শোনো। কিছুটা শান্ত হলাম। উনি বলেছে কিছু? রাফসানের দিকে তাকিয়ে রইলাম। নিঃশব্দে চোখের পানি পড়ছে। বললাম সব বলা লাগে না, আর আমি তো নিজের চোখেই দেখে এলাম। উনি আমার সাথে এমনটা করবে আমি ভাবতেও পারিনি। আমায় এভাবে ঠকাবেন, বিশ্বাস করো রাফসান, আমি বুঝতে পারিনি। মনে মনে ভাবছি এখন হাজার কিছু বললেও লাভ হবে না। আগে মেয়েটা শান্ত হোক, পরে বুঝাবো। কাঁদো, কেঁদে শান্ত হও। ওকে আর বাধা দিলাম না, কাঁদুক, ওর ভালো লাগবে। মেয়েটা আমার বুকে মাথা রেখে কাঁদছে। কিছুটা হালকা লাগছে, তাও চোখের পানি থামতে চাইছে না। মন শুধু রোদ রোদ করছে। কেন করলো এমন আমার সাথে? আমি তো শুধু ভালোই বেসেছিলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, মনে মনে ভাবছি আর চোখের পানি ফেলছি। রাগে লাল হয়ে গেল রোদ, রাগে কটমট করছে। ইতিকে রাফসানের বুকে দেখে রোদ যেন সহ্য করতে পারছে না। রোদ নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, পেছনে ঘুরে দাঁড়ালো। এখন ইতি অনেকটাই শান্ত হয়েছে, চলো নিচে যাই। ইতি আর রাফসান ছাদের গেটের সামনে এসেই থমকে গেল। স্যার আপনি? রাফসানের আওয়াজে ঘুরে দাঁড়ালাম। রাফসান, আমি কি একটু ইতির সাথে কথা বলতে পারি? জি স্যার, অবশ্যই, জিজ্ঞেস করার কি আছে। একা? এক্সকিউজ মি প্লিজ। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তালি দিলাম। বাহ! ওনার তালি দেবার শব্দ পেয়ে ওনার দিকে তাকালাম কপাল কুঁচকে। বাহ! আমি কি ভাবছিলাম, আর এখানে তো খুবই ভালোই চলছে। আমি তো ভেবেছিলাম তুমি আর রাফসান জাস্ট কলেজ অর ফ্রেন্ড, বাট এখন তো দেখছি কাহিনী অন্য কিছু। হাঁ করে রইলাম ওনার কথা শুনে। উনি ভাবছেন আমার রাফসানের সাথে কোনো সম্পর্ক আছে। ছি, আমি ভাবতেই পারিনি তুমি এতটা ডবল স্ট্যান্ডার্ড। পরিস্থিতিকে কিভাবে কাজে লাগাতে হয় খুব ভালো করে জানো তুমি। ওনার প্রতিটা কথা এসে আমার বুকে ছুরির আঘাতের মতো লাগছে। আজ না দেখলে তো বুঝতেই পারতাম না। আমি কি বোকা হয়ে গেলাম? আমি ভেবেছিলাম তুমি কত ভালো একটা মেয়ে, কিন্তু তুমি, হায় হায়, নিজের চোখে না দেখলে কেউ বললেও হয়তো আমি বিশ্বাস করতাম না। তুমি এনাফ ইজ এনাফ মিস্টার রোদ চৌধুরী।
হ্যাঁ, আপনি যা ভাবছেন আমি তাই। ইয়েস, আই এম ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, খেলেছি আমি আপনার সাথে, বিকজ আমি এমনি। ঠিক দেখেছেন আপনি, রাফসানের সাথে আমার সম্পর্ক আছে। আপনিও তো আমাকে ভালোবেসে সংসার করতে বিয়ে করেননি। ভুলে যাবেন না, আপনি আপনার স্বার্থে আমাকে বিয়ে করেছেন। আর যেহেতু আমি বলেছি আপনাকে হেল্প করব, কাজটা হয়ে গেলেই আমি আপনাকে ছেড়ে চলে যাব। ও আমাকে ছেড়ে চলে যাবে মনে মনে ভাবছি। ভুলে যাবেন না, 1 বছর হতে আর মাত্র 7 মাস বাকি। অনলি 7 মান্থ বলেই চলে এলাম। কথাগুলো বলে ইতি চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। আমার পরিবার আমার রইল না, আর তুমি তো। অনেক কষ্ট লাগছে। মেয়েটা কত সহজে বলে দিল আমাকে ছেড়ে চলে যাবে। কিভাবে থাকবো আমি ওকে ছাড়া? আমি যে ভালোবাসি আমার পাগলিটাকে। বসে পড়লাম ওখানেই। অফিস থেকে বেরিয়ে গেলাম, হাঁটতে লাগলাম। গন্তব্য জানা নেই, অন্য মনস্ক হয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় চলে এলাম। ওনার বলা প্রতিটা কথা আমার কানে বাজছে। কান ধরে বসে পড়লাম। না বলেই চিৎকার দিলাম। রাস্তায় বসে বসে অঝরে চোখের পানি পড়ছে। কিছু বলা তো দূরের কথা, কিছু ভাবার সক্ষমতাটাও যেন হারিয়ে ফেলেছে ইতিহাস। শুধু বুকটা জুড়ে রোদের জন্য খাঁকা করছে। অনেক জ্বালা অনুভব করছে। অনেক দূরে চলে যাব, চাইলেও আমাকে দেখতে পারবেন না। চলে যাব। ভাবতে ভাবতেই উঠে দাঁড়ালো ইতি। তোমাকে মুক্ত করে দিব, কথা দিলাম। ভাবতে ভাবতেই চোখ মুছে নিলাম আমি। প্রায় অনেকটা রাত করে ইতি বাসায় ফিরল। যদিও কোনো ইচ্ছে ছিল না রোদের সামনে আসতে, কিন্তু কি করবে, মানুষটা যে শুধু কষ্ট ছাড়া কিছুই পায়নি তার পরিবারের থেকে। তাই তাকে দেওয়া শেষ কথাটা রাখবে ইতি। ওনাকে দেওয়া কথাটা রেখে তারপর দূরে কোথাও চলে যাবে সে। ভাবতে ভাবতে রুমে ঢুকে হা হয়ে থাকে। সারা রুম গ্লাস ভাঙা দিয়ে ছড়ানো। বেকায়দায় না দেখে পা রাখতেই ইতির পায়ে গ্লাসের টুকরো ঢুকে যায়। আহ বলে চিৎকার দিতে গিয়েও নিজের মুখ নিজেই চেপে ধরে ইতি। শক্ত করে পা রাখে, চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করে বুকের ভেতরে যে কষ্ট সেটা বেশি না পা কাটারটা বেশি কষ্টের। কিন্তু না, বুকের ভেতরের কষ্টটার সামনে পায়ে গ্লাস ঢোকাটা অতি সামান্য মনে হয় ইতির কাছে। এমন হাজারটা কাচের টুকরো যদি তাকে ক্ষত দেয়, তাও তার বুকের ভেতরের কষ্টটা সমান হওয়া তো দূরের কথা, তার কাছেও যেতে পারবে না। এক ফোঁটা পানি পড়ে গেল ইতির চোখ দিয়ে। পুরো রুম গ্লাস ভাঙা দিয়ে ভরা। 1 পা 2 পা করে ইতি ভেতরে গেল। চারদিকে চোখ দিতেই দেখে রোদ বিছানায় শুয়ে আছে উপর হয়ে। গিয়ে তার পাশে বসলো ইতি। এরপর তাকে ছুঁয়ে দিতে মন চায়। হাত বাড়াতেই চোখ পড়ল বিছানার অনেকটা অংশ লাল হয়ে আছে। ভালোভাবে তাকাতেই দেখতে পায় রোদের হাত কেটে রক্ত পড়ছে অনেক। নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি সে। নিঃশব্দেই কেঁদে দিল। নিজের ওড়না ছিঁড়ে নিল। রোদের হাত বাঁধতে নিয়ে থেমে গেল। ফার্স্ট এড বক্স এনে রোদের হাত ব্যান্ডেজ করে দিল। হয়তো রোদের উপর কোনো অধিকার নেই বলে নিজের ওড়না ছেঁড়া দিয়ে বাঁধল না। ইতি গিয়ে বারান্দার রকিং চেয়ারে হেলান দিয়ে গায়ে এলিয়ে দিল। শরীরটা যে চোখের পানি ফেলতে ফেলতে ক্লান্ত। ভালোবাসার মানুষটা তো বুঝলই না কতটা ভালোবাসে তাকে। এখন যেন শরীরটাও সঙ্গ দিচ্ছে না। চোখ দুটো বন্ধ করতেই কল্পনার রাজ্যে হারিয়ে গেল ইতি। সেখানে কেবল তার রোদ আর তাদের সুখের গল্প ছাড়া কোনো কষ্ট নেই। হঠাৎ ঘুম ভেঙে যায় রোদের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উঠতে নিতেই রোদের হাতটায় ভর অনুভব করে। তাকিয়ে দেখে হাতটা ব্যান্ডেজ করা। চারদিকে দেখতে লাগলো। 2 চোখ মনে হয় কাউকে খুঁজছে। বারান্দায় চোখ পড়তেই কারো উপস্থিত অনুভব করতে পারে রোদ। না চাইতেও পা দুটো ওদিকে হাঁটা শুরু করলো। চোখ দুটো শুধু চাইছে এ যেন তার ভালোবাসার মানুষটাই হয়। বারান্দা দিয়ে থমকে দাঁড়ালো রোদ ইতিকে দেখে। অনেকক্ষণ চেয়ে রইল মেয়েটার দিকে। মুখটা কেমন মলিন হয়ে গেছে। রোদের কেবল মনে হচ্ছে তার বুকের কষ্টগুলো যেন ইতের চেহারায় ভেসে উঠেছে। কাছে গিয়ে ইতের সামনে বসে পড়ল। মেয়েটার চেহারায় এত মায়া কেন? এই মায়া কি শুধু রোদই দেখতে পায়, অন্যরা পায় না? এই মায়া কি কেবল রোদের জন্য? হঠাৎ হাঁটুর কাছে কিছুটা পিচ্ছিল অনুভব করে রোদ। হাত দিয়েই দেখতে পায় রক্ত জাতীয় কিছু। পাগলের মতো দেখতে লাগলো। ইতির কিছু হয়নি তো? চোখ আটকে গেল ইতির পায়ের দিকে।
মেয়েটার পায়ে কতগুলো কাচের টুকরো আটকে আছে। একটা মলিন হাসি দিল রোদ। রোদের হাতে ব্যান্ডেজ করে দিল, কিন্তু নিজের যে লেগেছে সেদিকে কোনো খেয়ালই নেই। ধীরে ধীরে পায়ের কাজগুলো বের করতে লাগলো রোদ। হালকা নড়ে উঠল ইতি ব্যথায়। পরম আদরে ইতির পা ব্যান্ডেজ করে দিল রোদ। ইতির গালে হাত দিয়ে ধরে বসে বসে দেখলো কিছুক্ষণ। তারপর ইতিকে কোলে তুলে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে দিল। শুয়ে দিতেই রোদ ইতির অনেকটা কাছাকাছি চলে আসে। কাছে থেকে মেয়েটাকে আরও মায়াবী লাগে। মুখটা কপালের কাছে নিয়ে একটা চুমু দিয়ে উঠে আসে রোদ। ঘুমের ঘোরে ইতি রোদের হাত খামচে ধরে। সেই পাগল করা অনুভূতি পায় রোদ। সেই রাতের কথা মনে পড়ে যায়, সেই সুখের কথা মনে পড়ে যায়। হঠাৎ ইতির বলা কথাগুলো মনে পড়ে গেল, আমি চলে যাব। কথাটা বারবার রোদের কানে বাজছে। হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে গেল রোদ। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ইতি নেই। রাতে এত ভাঙচুর হলো, কিন্তু এখন কেউই দেখলে বলবেই না রাতে এত কিছু হয়েছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখি ডাইনিং টেবিলে খাবার দেওয়া। বুঝতে বাকি রইল না, সব ইতি করেছে। আমি নাস্তা করে বেরিয়ে পড়লাম। ড্রাইভার অপেক্ষা করছে। আমি মনে মনে ভাবছি, ইতি কি গাড়ি নিয়ে যায়নি? ড্রাইভার? জি স্যার। ম্যাডামকে কি অফিসে দিয়ে এসেছো? বৌমণি তো একাই গেলেন। আমি কত করে বললাম আমি নিয়ে যাই, শুনলই না। বলল ওনার একলা পথ উনি চলতে পারবে, তাকে একলাই চলতে হবে, সে যেতে পারবে, আপনাকে যেন একা না ছাড়ি। মনে মনে ইতির কথা ভাবতে বিভোর হয়ে পড়ল রোদ। রোদ অফিসে ঢুকতেই দেখে ইতি রাফসানের সাথে হাসাহাসি করছে। কিছু না বলেই রোদ নিজের কেবিনে চলে গেল। ইতিও হাসি থামিয়ে দিল। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আর তুমি অহেতুক হাসছো কেন? কি হলো বলো? কি বলবো বলো? কাল স্যার তোমায় কিছু বলেছিল? ওভাবে না বলে চলে গেলে যে? কিছুই বলেনি, একটু কাজ ছিল তাই বেরিয়ে গিয়েছিলাম। সব ঠিক আছে তো? ইতি রাফসানের দিকে তাকিয়ে রইল, তারপর বলল সব ঠিক আছে। ইতি আর রাফসানকে কোনো ঝামেলায় ফেলতে চায় না, তাই মিথ্যা বলল। ইতি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে লাগলো। রাফসান হাত ধরে আটকালো। দূর থেকে রোদ রাফসানের ইতির হাত ধরাটা দেখে চলে গেল। কেন মিথ্যা বলছো আমায়? তোমার পায়ে ব্যান্ডেজ, স্যারের হাতে ব্যান্ডেজ, আমি কি কিছুই বুঝি না? একটা মলিন হাসি দিয়ে চলে গেল ইতি। রিমি হা করে রাফসানের দিকে তাকিয়ে রইল। সব কিছুই দেখছিল আর শুনছিল। হা করে কি দেখছো? না মানে? কি মানে মানে করছো? কোনো কাজ আছে, কিছু বলবা? না বলেই মাথা নিচু করে ফেললো। কাজ না থাকলে যাও গিয়ে নিজের কাজ করো। হা করে তাকায় থাকে, মনে হয় গিলে খাবে, কিছুই বোঝে না বাচ্চা। এখন প্রয়োজন ছাড়া ইতি আর রোদ একে অপরের সাথে তেমন একটা কথা বলে না। কথা বলা তো দূরের কথা, সামনেই যায় না। রোদকে দেখলে ইতি ইচ্ছে করে রাফসানের সাথে বেশি বেশি হাসাহাসি করে, যেন রোদ ভুল বোঝে। একদিন অফিসে অনেক বেশি কাজ থাকায় অনেক দেরি হয়ে যায়। রোদ বেরিয়ে গিয়ে গাড়িতে অপেক্ষা করছে। ইতিকে দেখে একটা দরজা খুলে দিল। রাফসান, তুমি কি আমাকে একটু বাসায় পৌঁছিয়ে দেবে? হচ্ছে কি, স্যার অপেক্ষা করছে আর তুমি আমার সাথে যাবা? লিফট দিলে দাও, না দিলে আমি একাই যেতে পারবো। আরে বাবা, রাগ করছো কেন? আচ্ছা দিচ্ছি পৌঁছে, এসো। ইতি রোদকে দেখে রাফসানের বাইকের পিছনে গিয়ে বসলো। ইতি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার রেডি করা শুরু করে দিল। রোদ বাসায় এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়লো, খেলো না। ইতির মন চাইলো রোদকে একবার খাবারের জন্য ডাকবে, কিন্তু ডাকলো না। পরের দিন অফিসে। রিমি কোথায়? ম্যাম, রিমি তো আজ আসেনি। ওকে, বাট পেপারগুলো তো সাইন করাতে হবে। এভাবেই ইতি রোদকে অ্যাভয়েড করে। কোনো কাজ থাকলে রিমিকে পাঠায়, নিজে যায় না। আজ কি করবে রাফসান বলে যায় রাফসানের কেবিনে। একটা কাজ ছিল। কি? এই পেপারগুলোতে এমডি স্যারের সাইন লাগবে, একটু সাইন করায় আনবা? ভ্রু কুচকে তাকালাম ইতির দিকে। এভাবে তাকাচ্ছ কেন? অনেকদিন ধরে দেখছি, কিছু বলছি না তোমাদের প্রাইভেট ব্যাপারে ভেবে, বাট এটা ঠিক হচ্ছে না। এভাবে অ্যাভয়েড করলেই সব সমাধান হয় না। ইউ হ্যাভ টু টেক এ স্টেপ। উফ, রাফসানটাও না বিরক্ত। বাধ্য হয়ে নিজেকেই যেতে হলো। কামেন। অনেকদিন পরে রীতি আমার কেবিনে ঢুকলো।
স্যার এই পেপারগুলো সাইন করতে হবে। দেখি। রোদ পেপারগুলো দেখছে। ইতি সামনেই বসে আছে। অনেকদিন পর ইতি রোদকে এতটা কাছ থেকে দেখছে। রোদ সাইন করে দিল। ইতি বেরিয়ে এলো। কেবিনে এসে ইতি বারবার রোদের কথাই ভাবতে লাগলো। রাতে রাফসান রিমিকে ফোন দেয়। আজ এলে না কেন? হালকা জ্বর ছিল। ওষুধ খাইছো? দুজনই চুপ করে রইল। কিছু বলবেন? আপনি কি কিছু নিয়ে চিন্তিত স্যার? ইতির জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা নিজের জীবনটা এত বেশি কমপ্লিকেটেড করে নিয়েছে যে কি বলবো। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হোপ সো। একটা কথা জিজ্ঞেস করি? বলো। ম্যাম আর এমডি স্যারের মাঝে কি কিছু চলছে? না মানে আমি না, সবাই কি বলে। আর তুমি এসব নিয়ে ভেবো না, যে যা ইচ্ছে বলুক, তোমাকে আমি সব পরে বলবো। রাখছি। জি। অফিসে। এই, তুমি উপরে কি করছো? কাজ করছি, ফাইল নামাইয়া দেখছো না? তাই বলে তুমি কেন? অন্য কাউকে বলতে পারতে, পড়ে যাবে তো। আরে না না, পারবো। পড়ে গেল। রাফসান ধরে ফেলল। ইতি এসে রাফসানের কোলে পড়ল। রোদ পেছনেই দাঁড়িয়েছিল। রাফসান আর ইতি দুজনেই হেসে দিল। আমি না থাকলে কি হতো? আমি তো জানি তুমি সব সময় আমার পাশে আছো। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? ইতি দেখে ফেলেছে রোদ পিছনে দাঁড়িয়ে আছে, তাই ইচ্ছে করে কথাগুলো বলল। আর দুজনে হাসতে লাগলো। রোদ চলে গেল, কিছু বলল না। আসবো? এসো, বসো রিমি। ম্যাম, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। না আসলে আমি কিভাবে বলবো। কি হয়েছে রিমি? সেদিন আপনি স্যারকে ভুল বুঝেছেন ম্যাম। অবাক হয়ে তাকালাম রিমির দিকে। ওই দিন ওই মেয়েটার চোখে কি যেন পড়েছিল, স্যার তাই দেখেছিলেন আর আপনি পিছন থেকে দেখে ভুল ভাবলেন। তাও স্যার যখন আপনাকে আটকাতে আপনার পেছনে যেতে নিল, তখন ওই মেয়েটা স্যারকে আটকায়, আপনার নামে যা তা বলায় স্যার মেয়েটাকে থাপ্পড় দেয়। বলে তার সাহস হয় কি করে তার বউয়ের ব্যাপারে কথা বলার। তাকে আর আপনাদের আশেপাশে আসতেও নিষেধ করে দেয়। ওই মেয়েটাকে বের করে দেয়, আপনাকে খুঁজতে আপনার পিছনে যায়। ম্যাম, আমি জানি না আপনাদের সম্পর্ক কী বা কেন কি হয়েছে, শুধু আমার মনে হয়েছে আপনি স্যারকে ভুল বুঝেছেন আর এই ঘটনাটা আমার চোখের সামনেই ঘটে। তাই অনেক চিন্তা করে উপায় না পেয়ে বলে দিলাম। আপনাদের পার্সোনাল ব্যাপারে কথা বলার জন্য আই এম সরি ম্যাম। আসলে আপনি আর স্যার হচ্ছেন অফিসে যান। যখন দেখলাম আপনারা এখন নিশ্চুপ হয়ে গেলেন, সত্যি মেনে নিতে পারলাম না। কথাগুলো বলে রিমি বেরিয়ে গেল। ইতি অবাক হয়ে বসে রইল। কি বলে গেল মেয়েটা, আর আমি ওনাকে এত কষ্ট দিলাম। বিস্ময়ে যেন কাটছেই না। সারাদিন আর কোনো কাজ করতে পারল না ইতি। বাসায় এসে বারান্দায় রকিং চেয়ারটায় বসে আছে। মেয়েটাকে আজ এত উদাস লাগছে কেন? কি হয়েছে ওর? নিশ্চয়ই রাফসানের সাথে কিছু একটা হয়েছে, তাই হয়তো মন খারাপ। না জেনে ওনাকে এভাবে কষ্ট দিলাম। উফ, কেন জানলাম না, কেন এভাবে রিয়াক্ট করলাম, কিছুই ভালো লাগছে না। রোদ দুদিন ধরে লক্ষ্য করছে ইতি সারাক্ষণ শুধু আপসেট থাকে, উদাস হয়ে থাকে, কিছু বলতে চায় কিন্তু পারছে না। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। এই পেপারগুলো একটু দেখে সাইন করে দিন। রোদ পেপারগুলো দেখে সাইন করে দিল, কিন্তু ইতি দাঁড়িয়েই আছে। রোদ ইতির দিকে তাকিয়ে দেখে ইতি অন্যমনস্ক লাগছে। না পেরে মুখ খুলল রোদ। কিছু বলবে? জি। কিছু বলবে? না, কিছু না বলেই বেরিয়ে গেল ইতি। রাফসানও লক্ষ্য করলো ইতি বেশ চুপচাপ, কিন্তু কেন? একবার কি রাফসানের সাথে কথা বলবো, কিন্তু কি বলবো? বাইরে হইচই শুনে রোদ বেরিয়ে এলো। কি হচ্ছেটা কি? সরি স্যার, আমরা আসলে ইতির মন ভালো করার চেষ্টা করছিলাম। রোদকে দেখে ইতি চলে যায়। তো পার্সোনাল কাজ অফিসে কেন? পার্সোনাল? জি, আপনার গার্লফ্রেন্ডের মন খারাপ, তাকে বাইরে নিয়ে যান। এটা আমার অফিস, কোনো রেস্টুরেন্ট আর কোনো ক্যাফে নয়। হা হয়ে তাকিয়ে রইলাম। আমার গার্লফ্রেন্ড? রোদ রাফসানের দিকে তাকিয়ে রইল।